ওকে, সো আমরা যে তোমাদের সাথে আছি এর ফলে ফেসবুকের যত আমাদের বন্ধুরা আছে তারা একটু দূর দূর অনুভব করে যে কিরে ভাই কিছু লোকজন নিয়ে আরিফ ভাই একটা মজলিস বসাইছে, আমাদেরকে কেন দূরে রাখছে। সো ওরাও যেন দূরত্ব অনুভব না করে, এই জন্য আমরা মাঝে মধ্যে ওদের কমেন্টও পড়বো। হ্যাঁ, সো তোমার কি বলে, আমি একটু আমার ওয়াল থেকে শেয়ার করে দিয়ে নেই, তাহলে সবাই যুক্ত হয়ে যেতে পারবে। ওকে, সো সাব্বির, প্রথমে তুমি ওদেরকে একটু বলো যে কি দিয়ে কি করা উচিত অল্পের মধ্যে, তারপরে আমি একটু ডিটেল বলবো, তারপরে আবার তুমি আসবা। নাও। হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলেও কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভিডিও দেখতে আচ্ছা, কেন তোমাদের তো ভিডিও দেখতে পারার কথা, মানে কিছুই দেখতে পাচ্ছ না? ক্যান এনিবডি গিভ মি এনি স্ক্রিনশট, লাইক কি দেখতেছো? দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, সব ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তোমার বেটা মোবাইল কোন একটা সমস্যা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? তো আজকে আসলে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তোমাদের সবাইকে স্বাগতম আসলে। তো দেখো ভাইয়া, আজকে আমাদের প্রোগ্রামে আসলে মেইন কথাবার্তা হবে হচ্ছে কিছু মোটিভেশন, কিছু গল্প, এইসব নিয়ে আসলে আমাদের প্রোগ্রামটা আজকে। কি কি ভুল আমরা জীবনে করছিলাম ওরা যেন না করে, সেই জিনিসগুলো। হ্যাঁ, সেই কথাগুলো আসলে বলবো। তো এখন দেখো ভাইয়া, আমি যেহেতু ভাইয়া আমাকে দিলেন কিছু কথা বলতে, তো আমি যেগুলো নিয়ে বলবো আসলে মেইনলি আমাদের জীবনের গল্পই বলবো। তো আমার কথা কিছু বলি। দেখো, আমি একটা ব্যাপার দেখছি, তোমাদের ইন্টারমিডিয়েটে যে ব্যাপারটা হয় অনেকের ক্ষেত্রে, যে সমস্যাটা আছে তোমাদের, হয়তো বা এখানে যারা আছো তারাও কিছু পরিমাণ বুঝতে পারবা। ইন্টারমিডিয়েটে পোলাপান অনেকে কিন্তু ফাঁকি মারে, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে খুঁজলেও কিন্তু ভাই দেখবেন পাওয়া যাবে অনেক ফাঁকিবাজ। কারণ এই ব্যাপারটা আমার মধ্যে হয়েছিল আসলে। কারণ কি, দেখো ভাই, এসএসসি পর্যন্ত সবাই অনেক পড়াশোনা করে। কি পড়াশোনা, একদম সবাই মনে করেন যে সেই স্কুলের বা ওই জায়গাতে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল এত পড়াশোনা করছে। তারপরে যখন কলেজে আসার পরে কেন জানি হঠাৎ করে সবাই একটু ঢিল দিয়ে ফেলে, পাখা গজায়। হ্যাঁ, আমাদের একটা স্যার ছিলেন, উনি বলতেন যে তোমাদের রঙিন চশমা চলে আসে চোখে। হ্যাঁ, চারিদিকে এত রঙিন লাগতে শুরু করে যে আসলে পড়াশোনা আর ভালো লাগে না, ঠিক আছে? তো এই সমস্যাটা কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি হয়। এবং তোমরা হয়তো বুঝতেই পারবা যে আসলে এত বেশি ফাঁকি হয়ে যায়, আলটিমেটলি তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো ইন্টারমিডিয়েট অবশ্য, বাট বুঝতে পারবা যে এই ফাঁকিটা যে এখন তুলতে কতখানি কষ্ট হবে, ঠিক আছে? তার মানে এটা বলতেছি না যে তোমার এটা অসম্ভব একদম তোলা, বাট ফাঁকি যে মেরে দিয়েছো, তোমাকে নিজেকে জানতে হবে যে তুমি ফাঁকি এতদিন মারছো, এখন নিজেকে বুঝাইতে হবে যে আমি যেন সামনে আর ফাঁকিটা না মারি, ঠিক আছে? যেমন আমার কথা আমি বলতেছিলাম, আমার আসলে ইন্টারমিডিয়েটে যেটা হয়েছিল যে ওই যে দেখো তোমাদের মধ্যেও আছে যে বাসা থেকে প্রথম বের হয়ে আসছিলাম, এর আগে বাপ মায়ের সাথে থাকতাম, বাপ মা শাসন করছে, তারা দেখে দেখে পড়াশোনা করাইছে, বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে আসার পরে যখন নিজে নিজে থাকা শুরু করছি, তখন কি হইলো, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুই বেশি হইতো। যেমন মনে করো যে একখান ল্যাপটপ ছিল কাছে, ল্যাপটপ কিনছিলাম হচ্ছে অন্য কিছু শেখার জন্য, কিন্তু খালি করছি সিনেমা, ভাই খালি দেখছি সিনেমা দেখে দেখে সময় নষ্ট করতাম। সেই সময় তো আমি তো মনে করো যে ইন্টারমিডিয়েটে পাস করছি 17 সালে, তো ওই সময় ওয়াইফাই এত বেশি যে তোমাদের মানে ইয়া ছিল না। তো আমরা যেটা করতাম, ওই কম্পিউটারের দোকান থেকে একসাথে মনে করো যে 100 টাকা দিয়ে 12টা সিনেমা ভাই আমি তুলে নিয়ে আসি, একসাথে দেখে ফেলি সব। হ্যাঁ, রাজশাহীতে। তো 100 টাকায় 12টা সিনেমা নিয়ে এসে আমি একসাথে বসে বসে সিনেমা দেখি। কলেজে যাওয়া নাই, প্রাইভেটে যাওয়া নাই, পড়াশোনা করা নাই, পরীক্ষা চলে আসতেছে সামনে, বাট পড়ি না। তো ভাই আমি আসলে এটা যেটা বলতেছি, এটা বলার পেছনে কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু ওই জিনিসটা আমার তুলে ফেলতে মেলা কষ্ট হয়েছে। আমি আলটিমেটলি আল্লাহর রহমতে মেডিকেল কলেজে চান্স পাইছি, বাট সেটার জন্য আমার মনে হয়েছে যে আমি যদি ইন্টারমিডিয়েট সময়টা ভালো কাজে লাগাইতে পারতাম, তাহলে এত বেশি কষ্ট করা কিন্তু লাগতো না। দেখো, এটা বলার পেছনে কারণ হচ্ছে একটাই, যে তোমরা যারা আমার মতো ফাঁকি মারছো তারা কিন্তু ভাই বোঝো, আলাদা করে বলার কিছু নেই, তোমরা বুঝতেছো যে আমি আসলে এটা করছি। তো এটা যদি করে থাকো, তোমাকে এখন জানতে হবে যে এই সময়টা কিন্তু ভাই নষ্ট করার কোনো সুযোগ নাই। এখন যদি ফাঁকি মারো, আসলে ফাঁকিতে পড়ে যাবা, ঠিক আছে? এটা দেখো ভাই, আসল কথা যে তুমি এখানে আসছো মানে কোথাও না কোথাও চান্স পাইতে চাও, তো তাহলে তো পড়াশোনা করতে হবে ভাই। আমি এটা দেখছি যে অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট না পড়ে চান্স পাওয়া মানুষ আমি কিন্তু দেখি। কিছু পাগল পাওয়া যায়, যে পাগলরা করে কি জানো, এই অ্যাডমিশনের টাইমটাতে প্রেম করে। নতুন অনেকে অফলাইন কোচিংয়ে যাবা, অফলাইনে আমরাও পড়াবো, এইখানে এসে ভাই আমার না ওকে দেখা গিটার বাজা শুরু হয়েছে, বেহালা বাজা শুরু হয়েছে। এইটুকু সময় যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কবে করবা আসলে? মানে এইটাই তোমার জীবনের শেষ পর্যায়ে নিজেকে শুধরানোর
বা নিজেকে শেষ সুযোগটা দেওয়ার। বিশ্বাস করো ভাই, ইন্টারমিডিয়েটের পরে এই যে অ্যাডমিশন ফেজে ঢুকতেছো বা ঢুকে গেছো অলরেডি, মানে ভার্সিটিতে যাওয়ার পরে নোবডি উইল অ্যাকচুয়ালি গাইড ইউ লাইক দ্যাট, মানে সত্য কথা একদম। ওকে, সো আমি একটু তাহলে মূল আলোচনা শুরু করি নাকি? Okay, ভাই, অবশ্যই। ঠিক আছে, সাব্বির তাহলে একটু বসাবো, তোমাকে লাগলে কিন্তু ডাক দিব। হ্যাঁ। আচ্ছা, তাহলে সবার কাছে মনে হয় এখন আচ্ছা, কে জানি আমাদের মধ্যে ভিডিও দেখতে পাচ্ছিল না, এখন কি ঠিক আছে তোমার জন্য নাকি? জি ভাই ঠিক আছে। ওকে গুড, তাহলে ওই যে তোমার একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল কোনো একটা। আচ্ছা ওকে, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তাহলে রিমোটটা একটু লাগবে। সাব্বির, রিমোটটা আমার পকেটেই, খেয়াল করি নাই। আচ্ছা, সো যারা ফেসবুকে আছো তারা কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে আমরা বলে দিব। আমরা মূলত এখন তোমাদের সাথে গল্প করব আজকে, ঠিক আছে? যা কিছু জানতে চাও এই অ্যাডমিশন ফেজ নিয়ে জানতে চাইতে পারো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের গল্প শেয়ার করব, সো তোমাদের যে কোনো প্রশ্ন আর কি। ওকে, সো আমাদের টিম দেখতেই পাচ্ছ আমরা কি কি সার্ভিস দিচ্ছি তোমাদেরকে আবারও একটু বলে দেই, যারা জানো না তারা হচ্ছে জেনে নাও। এই দুইজন ভাইয়া, নাইম ভাইয়া এবং কিবরিয়া ভাইয়া, তোমাদেরকে হচ্ছে ফিজিক্স দেখাবে। ওরা হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মেন্টর। সো যাদের হাত দিয়ে বাংলাদেশে এত বড় বড় সম্মান আসতেছে, তাদেরকে দিয়ে দেখা যাক তোমাদের ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কি করা যায়। আচ্ছা, আর আমাকে তো সবাই চেনো মোটামুটি, কেমিস্ট্রির জন্য আছি। আর তোমাদের সাব্বির ভাইয়া ডিএমসিতে পড়াশোনা করছে, 17 ব্যাচ, ও হচ্ছে তোমাদেরকে বায়োলজি দেখাবে। সো আমরা কিন্তু তোমাদেরকে ম্যাথের সাপোর্টটা দিতে পারছি না। সো আমরা দিতে পারছি না তার মানে তো এই না যে তোমরা পড়বা না, তোমরা ডেফিনেটলি যে যেখানে ভর্তি হও, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। এবং বিশ্বাস করো, আমার মন থেকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ভালো মানুষ হও। যদি তুমি আগে ভালো মানুষ নাও থেকে থাকো, ধরো তুমি আওয়ামী লীগ করতা, কথার কথা আর কি, তুমি এখন ভালো মানুষ হয়ে যাও, তওবা করো আর কি। তোমাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি, যেহেতু আজকে গল্পের ক্লাস। আমাদের এক বন্ধু ছিল, বুঝছো? ওই বন্ধুর নামটা তো বলা যাবে না, বন্ধু এখন মাশাল্লাহ ভালো বড় ইঞ্জিনিয়ার আর কি। ওর নাম হচ্ছে ও দিয়ে, তো ধরো আমার বন্ধুর নাম হচ্ছে অক্স, ধরো নাও আর কি। তো এই আমার অক্স বন্ধুর একটা গল্প শোনো। আমি তো কোচিং করার জন্য হচ্ছে ঢাকায় আসছিলাম, তো অনেকেই আসে, তোমরাও হয়তো অনেকে আসছো আর কি। সো ঢাকায় এসে একটা মেসে ছিলাম। তো আমাদের সময় প্রচলিত কোচিং ছিল হচ্ছে ওমেকা, খুব বড় কোচিং, খুব নামি কোচিং, দামি কোচিং, অনেক টাকা লাগে ভর্তি হইতে। আর তখন হচ্ছে আর একটা কোচিং ছিল, নাম হচ্ছে সানরাইজ, যেটা বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ারিং কোচিং বা ভর্তি কোচিং বলা যায় আর কি, ওরকম পর্যায়ে। তো সেই সানরাইজের অবস্থা ভালো ছিল না, ওইখানে কম টাকায় ভর্তি হওয়া যাইতো। আর ওমেকায় ভর্তি তো অনেক টাকা লাগতো, ওরা কোনো ডিসকাউন্ট দিত না, কারণ নাম কামায় ফেলছে মোটামুটি। তো এখন আমার তো ইচ্ছা ছিল ওমেকায় ভর্তি হবে, কিন্তু টাকায় আর পারি নাই। পরে করছি কি জানো, সানরাইজে ভর্তি হয়েছি, হইলাম, ভালো কথা। এখন আমাদের ওই বন্ধুটা হচ্ছে নটরডেম কলেজে পড়তো, মানে আমরা স্কুল পর্যন্ত একসাথে, পরে ঢাকায় এসেও নটরডেমে ভর্তি হইলো। এখন হয়েছে কি, ঢাকায় এসে না ওকে আর পাওয়া যায় না। অথচ আমরা আসছিলাম হচ্ছে বেশ কয়েকটা বন্ধু আমাদের কলেজের একসাথে, যে ঢাকায় তো অক্স আছে, ও আমাদের সাপোর্ট দিবে, যা যা গাইডলাইন লাগে, কোন স্যারের কাছে পড়া লাগবে, কী দেখি করা লাগবে, কোথায় থাকা লাগবে, সবও সাপোর্ট দিবে। ঢাকায় আসার পরে না আমাদের ওই বন্ধুটা লাপাত্তা হয়ে গেল। সে আমাদের ফোন আর ধরে না। সেই সময় তার মেসেঞ্জারের আমল ছিল না, মোবাইলে SMS করতাম আমরা, SMS এর প্যাকেজ কেনা যেত, 100টা SMS, 200টা SMS, এরকম আর কি। ওকে আর পাওয়া যায় না, সে খুব ব্যস্ত। তো তারপরে একদিন ফার্ম গেটে আমরা যখন কয়েক বন্ধু মিলিত হয়েছি, হঠাৎ জাস্ট আউট অফ দ্য ব্লু ওকে পাওয়া গেল। এইবার তো সবাই মিলে ধরছে, এই কিরে, তোর ভরসায় ঢাকায় আসছি, তোকেই পাওয়া যায় না। তখনও বললো, মানে এমন একটা ভাব যে আমরা তো মানুষই না, আমরা তো, আমাদের কাউকে পাত্তা দিচ্ছে না আর কি। ও নটরডেম কলেজের ছাত্র, ও কোন কোন কোচিংয়ে পড়ে আমরা কোনো খবরও জানি না। পরে যখন সবাই মিলে ধরলাম যে তুই পড়তেছিসটা আসলে কোথায়, তুই তো ওমেগায় ভর্তি হোস নাই, সানরাইজে হোস নাই, তাহলে কই হইছস? সেই সময়টা হচ্ছে উদ্ভাসের এমন স্বর্ণযুগ ছিল, তোমরা বুঝতে পারতেছো। সোহাগ ভাইরা নিজেরা ক্লাস নিত, চমক ভাইরা ক্লাস নিত, মিলন দাদারা ক্লাস নিত, ও হচ্ছে তাদের ক্লাস করতো, বুঝতে পারছো? সো এখন তুই যে এত ভালো কোচিংয়ে এত ভালো সাপোর্ট নিচ্ছিস, তুই আমাদেরকে একবার জানাবি না? আমরা যারা সামর্থ্যে কুলায় ভর্তি হইলাম, না সামর্থ্যে কুলাইলে ভর্তি হব না, বাট জানাবি তো ভাই, তুই যোগাযোগ তো করবি। তো পরে ও তো কিছু বলে নাই, এবং সে এমন একটা ভাব করলো, এই তোরা জানিস উদ্ভাসে যে ভর্তি হইতে চাচ্ছিস, উদ্ভাসে ভর্তি হইতে গেলে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে। এই শুনে তো আমরা মোটামুটি, কি এমন কোচিং যেখানে ভর্তি হইতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে, তার মানে বোঝো যে লেভেলটা কোথায়। তো সেই বন্ধু আমাদের সাথে এত বড় বেইমানি করছিল, যেগুলো পুরো মিথ্যা কথা। আসলে তো উদ্ভাসে ভর্তি হইতে পরীক্ষা দেওয়া লাগতো না, দে ইউজ টু গিভ সুপার টপ নচ সার্ভিসেস, বুঝতেই পারতেছো সেই আমলের কথা। কিন্তু আমাদেরকে এই যে একা ফেলে দিল, আমরা যার যেভাবে ইচ্ছা, আল্লাহ কপালে যা রাখছে তাই করছি। এবং দিন শেষে কী হয়েছে জানো,
আল্লাহ এমন একটা বিচার করছে ওর উপরে, মানে বন্ধু মানুষ, তাও সত্যটা বলতেছি তোমাদেরকে শেখানোর জন্য যে মানুষ ভালো হওয়াটা কেন জরুরি। ও তো ডেফিনেটলি আমাদের সাথে বেইমানি করছিল। ওর বুয়েটে মেরিট পজিশন কত ছিল গেস করো তো, বলেন আপনারা বলেন, কি মনে হয় ওর বুয়েটে চান্স পাইছিল, বাট মেরিট পজিশন কত ছিল বলো তো, যারা আছো আমাদের সাথে গুগল মিটে, কি মনে হয়? আর যারা ফেসবুকে আছো তারাও কমেন্ট করো, বলো বলো বলো, কি মনে হয় কত ছিল মেরিট পজিশন? 1000-এর উপরে। আর আমাদের সময় বুয়েটা সিট ছিল কয়টা জানো? আমার যতদূর মনে পড়ে, তো ভুলেও গেছি কত আগের কথা, 885টা সম্ভবত আমাদের সময় সিট ছিল, 885। ওর মেরিট পজিশন ছিল এক্স্যাক্টলি, মানে যত, মানে আমাদের সময় সিট কয়টা ছিল আমি তো ভুলে গেছি, ধরো এন সংখ্যক সিট ছিল, ঠিক আছে, ওর মেরিট পজিশন ছিল হচ্ছে N+1। মানে বুঝছো আল্লাহ কি বেইজ্জতিটা করছে, যে ওর সারাটা জীবন বলা লাগবে যে তুই এত ভালো কোচিংয়ে পড়ে, এত ভালো কলেজে পড়ে, আলটিমেটলি তুই কি করলি, মেইন মেরিট লিস্টে চান্স পাইলি না। এবং আল্লাহর রহমতে আমরা যে বন্ধুগুলো আসছিলাম ওর ভরসায়, যাদেরকে ও পরে হাত ছেড়ে দিছিল আর সাহায্য করে নাই, আমরা সবাই আল্লাহর রহমতে বুয়েটে না হোক কুয়েটে হোক, মানে সব জায়গাতেই মোটামুটি মেইন মেরিট লিস্টে ছিলাম। সো এই জন্য বলতেছি যে তোমার জীবনের উদ্দেশ্যটা সহি করো। তুমি যদি ভালো একটা খাবার খাও, তোমার বন্ধুর জন্য ভালো একটা খাবার সে ডিজার্ভ করে, এটা বিশ্বাস করো। মানে মানুষ ভালো না হইলে বিশ্বাস করো ভাই, আমি অনেককে দেখছি যে ভর্তি পরীক্ষার সময় একটা ভালো শিক্ষা পায়, ঠিক আছে। সো নিজের মন থেকে নিয়াতটাকে সহি করে ফেলো। তার মানে কি এই যে শুধু ভালো মানুষরাই নামাজ কালাম পড়ে, বা হিন্দুদের মধ্যে যারা আছো পূজা অর্চনা করে, বা খ্রিস্টানদের মধ্যে যারা আছো তারা যারা গডের উপাসনা করে শুধুমাত্র তারাই চান্স পাবে তা বলছি না, বাট বলছি কি এই ভর্তি পরীক্ষা একটা ভালো, মানে স্রষ্টার একটা বিচার হয়ে যায় আর কি। ওকে, সো যাই হোক, এক ধরনের মোটিভেশন দিলাম। এখন আমি একটু বুকিশ কথাবার্তা বলা শুরু করব, যেগুলো তোমাদের করা উচিত। ডুজ অ্যান্ড ডোন্টস মানে কি, যেগুলো করতে হবে বা করা। ওহো, আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, আচ্ছা দেখাচ্ছি একটু পরেই। সাব্বিরকে দিয়ে আমি আবার যাব একটা জিনিস আনতে। প্রথম কথা হচ্ছে নো দাই সেলফ। এই কথার মানে কি বলো? নো দাই সেলফ মানে কি? নিজেকে জানো। নিজেকে জানো মানে কি, আমি আমাকে কিভাবে চিনতাম একটু শোনো। ইঞ্জিনিয়ারিং যেহেতু আমার টার্গেট ছিল, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? ম্যাথ। তারপরে ইম্পর্ট্যান্ট কোনটা? ফিজিক্স। এটা কেন, এটা জানো তোমরা? 3 নাম্বার ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে কেমিস্ট্রি, 4 নাম্বার ইম্পর্ট্যান্ট জিনিস ছিল হচ্ছে ইংলিশ। ব্যাপারটা এরকম কেন? কারণটা হচ্ছে, ধরো আমি বুয়েট দিয়ে বোঝাচ্ছি, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একই। কারোর ভর্তি পরীক্ষায় কেউ একজন 600 মার্কের মধ্যে, কথার কথা আর কি, 600 মার্কের পরীক্ষা আর কি, বা ধরো 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষার মধ্যে 2 জন পাইছে হচ্ছে 80, তাহলে কি 2 জনের মেরিট পজিশন একই হবে? আনসার হচ্ছে না। যখন টোটাল মার্ক মিলে যায় তখন অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা যে ম্যাথে সবচেয়ে বেশি পাইছে তার মেরিট পজিশন বেশি উপরে থাকে আর কি। যদি ম্যাথের নাম্বার সমান হয় তাহলে কী হবে বলেন তো? ফিজিক্সকে প্রায়োরিটি দেওয়া হবে। যদি ফিজিক্সেও সমান হয়ে যায় তখন হচ্ছে কেমিস্ট্রির প্রায়োরিটি দেওয়া হবে। যদি কেমিস্ট্রি সমান হয়ে যায় তারপরে ইংলিশে আসবে। এবার বলো তো, যদি ইংলিশেও সমান মার্ক পায় 2 জন তখন কি হবে বলেন? তখন 2 জনের খাতাই বাতিল, কারণ ওরা দেখাদেখি করছে। তা নাহলে 4টা সাবজেক্টেই কিভাবে সমান সমান মার্ক পায়, এটা সম্ভব? টোটালি ইম্পসিবল ব্যাপার। সো ইঞ্জিনিয়ারদের বুদ্ধি দেখছো কি মানে সুন্দর হয় আর কি। আচ্ছা, সো ঘটনা হচ্ছে আমার প্রায়োরিটি বলতে ইঞ্জিনিয়ারিং যেহেতু আমার টার্গেট ছিল, আমার কথা বলতেছি আর কি। সো আমি জানতাম যে ম্যাথের প্রায়োরিটি সবচেয়ে বেশি, অথচ ম্যাথে আমার দুর্বলতা সবচেয়ে বেশি। আমি ইংলিশে সবচেয়ে তুফান ছিলাম, তারপরে আমার মানে ভালো স্ট্রেংথের জায়গা ছিল ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, লাস্টে হচ্ছে ম্যাথ। দেখো ভাই, আমি যে গণিত বুঝি না তা না, আমি গণিত বুঝি আলহামদুলিল্লাহ। আমার ক্লাসের অনেক ভালো ম্যাথে নাম্বার পাওয়া ভালো ভালো ছেলেপেলের চেয়ে আমি ম্যাথ ভালো বুঝি। সমস্যাটা হচ্ছে আমি একটু আইলসা প্রকৃতির, মানে অঙ্ক তো হাতে করা লাগবে, ওই হাতে আমি করতাম না। এটা আমার দুর্বলতা ছিল, আমি খুব ভালো করে জানতাম। যেহেতু আমি হাতে করতাম না, তাহলে আমার ম্যাথের দুর্বলতা বেশি। তাহলে বলো তো, ভর্তি পরীক্ষার সময় তো আমার হাতে সবগুলো প্রশ্ন একসাথে দিয়ে দিবে, আমি কোন কোশ্চেনের আনসার আগে শুরু করতাম বলেন? ফিজিক্স। বিকজ আই ইউজ টু নো মাই সেলফ। ওই যে বলে নো দাই সেলফ, নিজেকে জানো। তুমি তোমার নিজেরটা যদি না জানো, না জেনে তুমি ওই বিভিন্ন ভাইয়াদেরকে গ্রুপে পোস্ট করো
ভাইয়া আমার কোনটা দিয়ে পরীক্ষায় উত্তর দেওয়া শুরু করা উচিত, এটা তোমার প্রত্যেকটা উইকলি এক্সামের ক্ষেত্রে সত্য, তোমার ফাইনাল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও সত্য। নিজেকে জানো, তোমার স্ট্রেংথ যেখানে সেটা দিয়ে তুমি শুরু করবা। বিশ্বাস কর ভাই, আমার ফিজিক্সে আমাদের বছর বুয়েটে যতগুলো কোশ্চেন আসছে, আমি মনে হয় একটা প্রশ্ন পারি না, বাকি সব পারছি। ওই ফিজিক্স আর ইংলিশের জোরে আমি চান্স পাইছি বুয়েটে, তা নাহলে ভাই আমার দিয়ে হইতো না। মানে এই দুইটা জায়গায় আমি একেবারে তুফান পারফরমেন্স দেখাইছি। ম্যাথের ক্ষেত্রে আমার যে কপাল এত খারাপ ছিল ভাই, আমি বিশ্বাস করি আমার টোটাল মার্ক যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কিন্তু আমার ম্যাথ পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল। আমি মনে হয় 3টা অঙ্ক পারছিলাম ম্যাক্স। ইভেন দেখা জিনিস আমি দেখে এইমাত্র খাতা উল্টায় দেখে পরীক্ষার হলে ঢুকছি, সেই প্রশ্নই আসছে, সেইটা পর্যন্ত মিলাইতে যায় অর্ধেক রাস্তায় আমি তাল হারায় ফেলছি। কারণ কি, ওই যে হাতে করার অভ্যেস ছিল না। সো যার যেখানে স্ট্রেংথ আছে, যার যেখানে উইকনেস আছে, এইটা তুমি যেন খুব ভালো করে জানো। যারা জানে না তাদের কিন্তু মহা বড় বিপদ। এখন ধরো তোমার উইকনেস হচ্ছে কেমিস্ট্রিতে, কথার কথা আর কি, তোমার উইকনেস হচ্ছে কেমিস্ট্রিতে, তাহলে বলেন তো আপনার সাপ্তাহিক যে বাজেট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আপনার কেমিস্ট্রিতে কি একটু বেশি সময় দেওয়া উচিত না? অবশ্যই দেওয়া উচিত। তোমরা 40 আওয়ার্স রুল শুনছো কখনো? 40 আওয়ার্স রুল, এটার নাম শুনছো? শোনো নাই মনে হয়। যে কোনো কিছু শিখতে গেলে, ধরো তুমি আজকে সিদ্ধান্ত নিলে যে ভাই আমি ফটোগ্রাফার হব, তো তুমি ফটোগ্রাফি শেখা শুরু করলে, আগে আমার কাছে শিখলা, তারপর পাঠশালায় ভর্তি হলে, তারপর আরও হায়ার কোর্স করলা। যে কোনো কিছু শিখতে গেলে প্রথম 40 ঘন্টা তোমাকে মাস্ট সংগ্রাম করতেই হবে। মানে ফার্স্ট 40 আওয়ার্স ইজ সেড টু বি দ্য টাফেস্ট 40 আওয়ার্স। কারণ কি, এই প্রথম 40 ঘন্টায় মানুষ অনেকেই হাল ছেড়ে দেয়, তাল ধরতে পারে না। এই 40 ঘন্টা যদি তুমি নিজেকে একটু সামলে রাখতে পারো, এখন 40 ঘন্টা মানে কিন্তু এই না যে আজকে থেকে কাউন্ট শুরু করছি, আগামীকালকের এই টাইমটা হইলো বিকাল 5টা, তার মানে আমার 24 ঘন্টা হয়ে গেল, এইটা না। ওই কাজ শেখার জন্য তুমি যতটা টাইম দিচ্ছ, ধরো তুমি ভর্তি পরীক্ষার জন্য এই যে এখন আমাদের সাথে আলোচনায় বসছো, এই টাইমটা তুমি কাউন্ট করতে পারো। এরপর আবার তুমি আধা ঘন্টা নামাজ কালাম পড়ছো, বিকালে একটু ঘোরাঘুরি করছো, ওই টাইমটা কিন্তু কাউন্টে আসবে না। এরপর আবার রাতের বেলা পড়তে বসছো, তাহলে রাতের বেলার ওই টাইমটা যত ঘন্টা পড়ছো ওইটা কাউন্ট করে এইভাবে 40 আওয়ার্স হওয়া লাগবে। সো টোটাল 40 আওয়ার্স ইজ দ্য টাফেস্ট 40 আওয়ার্স, ট্রাস্ট মি। সো এই 40 ঘন্টা নিজেকে ধরে রাখতে হবে, এবং মানে প্রথম 40 ঘন্টা আর কি, তারপরে যে হাল ছেড়ে দিবা তা না। নিজের স্ট্রেংথ উইকনেস যদি না জানো, তাহলে বড় ভাই মহা বড় বিপদ হয়ে যাবে আর কি। এইমাত্র তোমাদের নাইম ভাইয়া এবং কিবরিয়া ভাইয়া আসছে, আমাদের সাথে জয়েন করছে। সো ঘটনা হচ্ছে যে আমি ওদের কাছে জিজ্ঞাসা করবো যে ওরা যে এখন ফিজিক্স নিয়ে এত কাজ করে বা ফিজিক্স এত ভালোবাসে, ওদের স্ট্রেংথের জায়গাটা আসলে ফিজিক্স কিনা। এবং আমার মনে হয় জিজ্ঞাসা করলে দেখবা যে না, হয়তো বা ওদের স্ট্রেংথের জায়গা ফিজিক্স না, অন্য কিছু ছিল। হইতে পারে কারোর স্ট্রেংথের জায়গা ছিল কেমিস্ট্রি, কারোর ছিল ম্যাথ, ইট হ্যাপেন্স। সো নিজের স্ট্রেংথের জায়গা ভাই চিনে ফেলো, না চিনলে বড় সমস্যা। পরের আলোচনায় যাই। ফলো দ্য রুটিন স্ট্রিক্টলি, নো কম্প্রোমাইজ। যারা আমাদের সাথে কোচিং করছো বা যে যেখানেই করছো, সেখানে তো তোমাকে নিশ্চয়ই একটা রুটিন দেওয়া হয়েছে। সেই রুটিনটা ভাই ব্রেক করো না। ওই যে অনেকেই আছো স্বভাব এরকম, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখো। এই কাজটা যত ভয়াবহ রকমের করতে থাকবা, তত চুরমার হইতে থাকবা। যে রুটিনটা তোমাকে দেওয়া হয়েছে সেটাকে ভাই ফলো করো, কোনোভাবে হোক। যখনই ব্রেক হয়ে যাবে সেই সময় তুমি নিজের উপরে পরিশ্রম বাড়াবা। ধরো কোনো একটা সপ্তাহের তোমার ফিজিক্স ক্লাস মিস গেছে, মানে তুমি ক্লাসটা লাইভ করো নাই বা ক্লাসটা জমে গেছে, ওই ক্লাসটা তোমার নিজের উপর থেকে পোষায় নিতে হবে। কীভাবে পোষাবা? তোমার যে ঘুমের সময়, বিশ্রামের সময়, ওই টাইমটা এখানে ইনভেস্ট করতে হবে। নামাজে গেলে তুমি আগে যে মসজিদে আধা ঘন্টা টাইম লাগাইতা, এখন তুমি একটু দৌড়ায় যাও আর দৌড়ায় আসো, নামাজটা আরামসে পড়ো, কিন্তু দৌড়ায় যাওয়া আসাটা করো। তোমার মধ্যে ওই স্পিরিটটা নিয়ে আসো যে আই হ্যাভ গট সামথিং লেফট দ্যাট আই নিড টু ডু, আমার কমপ্লিট করতে হবে আর কি। এই স্পিরিটটা যাদের মধ্যে আসবে না ভাই, তাদের দিয়ে বড় সমস্যা। মানে বাদ গেছে গেছে এই টাইপের ধ্যান ধারণায় থাইকো না। মানে নিজের মধ্যে ওই চেতনাটা নিয়ে আসো যে আমাকে কিছু একটা হাসিল করতে হবে, ঠিক আছে? রুটিন ব্রেক করার অভ্যাস ভয়াবহ রকমের খারাপ। ডিসিপ্লিন শব্দটা শুনছো তো? এই ডিসিপ্লিন বানান কি? DISC, ডিসিপ্লিন, PL, এ তো ডিসাইপল, ডিসিপ্লিন। আমি তো বানান ভুলে গেছি, দেখো ইংরেজিতে অনেকদিন না লিখতে লিখতে। DISCIPLINE সম্ভবত, তাই না? ওকে, দেখছো আমি পারি সবই, কিন্তু ওই যে তোমাদের মতো প্রেডিকশন ইউজ করতে করতে ভুলে গেছি। সো এখন এটার কথাই যদি বলি, আমি একটু আগে বলছিলাম আমার সবচেয়ে স্ট্রেংথের জায়গায় ইংরেজি, অথচ দেখো সিম্পল একটা ওয়ার্ডের বানান আমি পারতেছি না। কেন জানো? প্র্যাকটিস। বহু বছর হয়ে গেছে, এই যে যতদিন ধরে স্মার্টফোন ইউজ করি, আমি স্মার্টফোন প্রথম কিনছি 2011 সালে সম্ভবত, সনি এক্সপিরিয়া, ওইসবের নামও শোনো নয় তোমরা, ওই আমলের ফোন। সেই যখন থেকে স্মার্টফোন ইউজ করি তখন কি করা লাগে, কিছু একটা লিখলেও কিন্তু প্রেডিক্ট করে আমাকে বলে দিচ্ছে যে এটার পরে এটা হবে। সো আমার আর মস্তিষ্ক খাটানো লাগতেছে না, এই না খাটাইতে খাটাইতে আজকে এই বেহাল দশায় পৌঁছাইছি। এখন এইটা কেন বলতেছি? কারণ হচ্ছে প্রযুক্তির যুগে তোমরা আছো।
আমাদের সময় এত অনলাইন সাপোর্ট, রেকর্ড দেখার সুযোগ কিচ্ছু ছিল না ভাই। তোমাদের এখন গুগল আছে, এআই আছে, কোনো প্রশ্নের উত্তর আরিফ ভাইয়েরটা পছন্দ হয় না, নাইম ভাইয়েরটা পছন্দ হয় নাই, তুমি গুগল করে দেখতে পাচ্ছ আসল কারেক্ট আনসারটা কী। বাট প্রযুক্তির সহযোগিতা নিলে যেমন ভালো, বাট আবার কিন্তু খারাপও বটে। কোন দিক দিয়ে খারাপ? তোমার নিজের মেন্টাল এফোর্টটা কিন্তু কমে যাচ্ছে। ওই জায়গাটা একটু খেয়াল রাখবা যে তোমার নিজের মস্তিষ্কের চর্চা যেন বেশি পরিমাণে হয়, যে কোনো একটা কিছু মনে করতে পারছি না, ধুম করে গুগল করে ফেলা বা রেকর্ড দেখার চেয়ে বেটার একটু লেট মি ট্রাই টু রিমেম্বার দ্যাট থিং। ওই প্র্যাকটিসটা প্রতিদিন করতে থাকলে না পরীক্ষার হলেও তোমার একই কাহিনীই ঘটবে, যে অনেক কিছু মনে পড়বে না, বাট তোমার মন তো জানে কিভাবে মনে করার চেষ্টা করতে হয়। সো এই প্র্যাকটিসগুলো জারি রাখতে হবে আর কি। আচ্ছা, সো তারপরে চলো পরের পয়েন্ট। তোমরা অনেকেই ন্যাকামি করো। ন্যাকামি বুঝো? ন্যাকামি বায়া আমি না পারছি না, পারবা না, অনেক কিছুই থাকবে, পারবা না, লিভ দোজ, বাট ফোকাস অন আদার থিংস। ওভারঅল তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাবা কিনা সেটার জন্য খুব জরুরি একটা বিষয় হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্টে তো একটা মিনিমাম মার্ক লাগবেই রে ভাই। সেই সাথে টোটাল মার্ক যদি তোমার একটা লিমিট ক্রস করে তাইলে তুমি চান্স পাচ্ছ। তো সেই ক্ষেত্রে অনেকেই ন্যাকামি করো, ভাইয়া আমি না ফিজিক্সে এই জিনিসটা পারছি না, কেমিস্ট্রিতে না ওই জিনিসটা পারছি না। আরে ভাই বাদ দে, বাদ দে ওটারে, অন্য কত জিনিস আছে, ওইখান থেকেই যে প্রশ্ন আসবে কে বলছে তোকে? ন্যাকামি করা যাবে না ভাই, নিজের কথা ভাবো। ওভারঅল যদি তোমার পারফরমেন্সটা ভালো হয়, আচ্ছা ধরো একটা মানুষের বেঁচে থাকার জন্য তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করা দরকার। রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আমার এই বাম হাতটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে না, ডান পাড়া ঠিকমতো কাজ করতেছে না, এটা আমি সাব্বিরের সাথে শেয়ার করি, ডাক্তার মানুষ। তাতে কি আমার জীবন আটকে আছে? নাই তো। আমি সব জিনিস মিলায় একটা মিনিমাম পারফরমেন্সে থাকলে তো হয়, কিন্তু আমার টোটাল জিনিসটা যেন ফাংশন করে, আমি যেন থেমে না যাই, এই জিনিসটার প্রতি ভাই খেয়াল করো। এই কথাটা একটু পড়ো, হিস্ট্রি ইজ মেড বাই দোজ হু স্যাক্রিফাইসেস, টেক রিস্ক, নট দোজ হু মেক এক্সকিউজেস। ন্যাকামি করাই যাবে না, ন্যাকামি করা যাবে না। তোমাদের জন্য এখন অনলাইনে আমরা পড়াচ্ছি, ভয়াবহ ভালো সুযোগ, এর চেয়ে ভালো সুযোগ তো হয় না। আমাদের সময় তো অনলাইন ছিল না। তুমি একটা জিনিস আজকে না বোঝো, হয়তো বা তোমার মাথায় কোনো একটা কারণে খেলতেছে না, লিভ ইট, কালকে দেখো। বাট দেখো দেখো, ভুলে যেও না ওইটাকে। এবং আমি একটু পরেই বলবো, লেখা শেখো, যেটা তুমি পারো না, বুঝো না, বা এখানে তোমার উইকনেস তৈরি হয়েছে, এটাকে লিখে ফেলো। আমি একটু পরেই তোমাদেরকে একটা নোট দেখাচ্ছি, দাঁড়াও, অন্য ভাইদেরকে আমি মাইক দিয়ে আমি চলে যাচ্ছি। আচ্ছা, তারপরে পরের পয়েন্ট আমার জন্য, ডোন্ট লেট এ সিঙ্গেল ওয়ার্ড অফ দ্য কোচ ফল অন দ্য গ্রাউন্ড। মানে কি, মাটিতে পড়তে দিও না ভাই। অনলাইনে পড়ার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বলে দিই আমরাই যেহেতু অনলাইনে পড়াচ্ছি, অন্য সবাই পড়াচ্ছে, এই কথাটা কেউ বলে না, বাট তোমাদেরকে আমরা বলে দেই আর কি। অফলাইনে ক্লাস করলে, অন্তত আমার ক্লাস জীবনে যারা করছে তারা ভালো করেই জানে, না লিখলে আমি কেমনে দোলাই দিই, দোলাই দেওয়া লাগে না, আমি খালি শুধু ইশারা করলেই হয়, লিখতে থাকে। তুমি অনেক কিছুই থাকবে ক্লাসে, যারা অফলাইনে কোচিং করবা বিভিন্ন জায়গায়, আমি বলে দিচ্ছি অনেক কিছুই থাকবে ক্লাসে, ভাইয়েরা দেখা যাবে তুমি না বুঝবা না। ডোন্ট ওয়ারি, একদম চিন্তার কিছু নাই, তুমি লিখতে থাকো শুধু। যদি লিখতে থাকো ভাইয়া বোর্ডে যা লিখতেছে সেই জিনিসগুলা, তাহলে না ক্লাসের পরে তুমি তোমার একটা বন্ধুকে খাতা দেখায় বলতে পারবা, দোস্ত এই জিনিসটা কি বুঝাইছে একটু বুঝাতো আমারে। এখন ধরো তুমি ওটা বোঝো নাই বললে আগরে চাইছিলা, তুমি লেখোও নাই, এবার কি তুমি সাদা খাতা দেখায় বলবা, দোস্ত এই ফাঁকা জায়গাটায় কি লিখছিল আমাকে একটু বুঝাতো? এটা তো হয় না। সো ভাই লিখতে থাকো। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, হয়তো আমরা তোমাদেরকে দেখতে পারছি না যে তুমি লিখতেছো কিনা। ট্রাস্ট মি ব্রো, ইফ ইউ ডোন্ট রাইট, অ্যাকচুয়ালি ইউ আর নট লার্নিং। লার্নিংটা হচ্ছে না, তুমি শুধু তাকায় তাকায় দেখতেছো। শেখার মানে হচ্ছে কি, পড়া এবং লেখা আমরা যখন বলি, লেখাটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রো। এই কাজটা কেউ মিস করো না। তোমাদের উপরে ট্রাস্ট করে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যে আমরা পড়াচ্ছি, তোমরা যেন লিখতে থাকো আর কি। ইভেন এই যে চিন্তা করো না, আজকের ক্লাসটা আমি যখন বলছি, এই কথাগুলো যদি মুখে মুখে বলতাম, পিছনে কিছু লেখা না থাকতো, তাও তো আমার বলা হইতো, কিন্তু আমরা লিখে আনছি কেন জানো? লেখার একটা আলাদা ইফেক্ট আছে, কলিজার উপরে অন্যরকম একটা প্রভাব বিস্তার করে আর কি। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, বি ওয়েল অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড। খাতা বানাবা, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা খাতা। অনেকেরই তোমাদের অভ্যাস আছে একই খাতার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিভিন্ন কিছু জগা খিচুড়ি পাকায় ফেলো। ভাইরে, ভর্তি পরীক্ষার আগের দিন রাতের বেলায় যখন তোমার একটু দেখার ইচ্ছা করবে, নিউক্লিয়ার ফিজিক্সের ওই চ্যাপ্টারে জানি কি একটা সূত্র দেখাইছিল, এই টাইপের অঙ্কগুলা কেমিস্ট্রির গুণগত রসায়নে খালি আসে, কই যে আসে,
ওই খাতা খুঁজতে যায় তুমি বড় বিপদে পড়ে যাবা। প্রত্যেকটার আলাদা খাতা বানাবা, সেপারেট খাতা বানাবা, এবং খাতা নোট খাতা বানাইতে যাও না। আমি যেটা একাডেমিকে বারবার জোর দিই যে নোট খাতা বানাও, নোট খাতা বানাও। এখন আর নোট খাতা বানাইতে যাও না, তোমার এখন যেটা ক্লাসে লিখবা ওইটাই তোমার সব। ওর মধ্যে সূত্র থাকবে, ওর মধ্যে প্র্যাকটিস থাকবে, এভরিথিং শুড বি দেয়ার, ঠিক আছে? এবং যার খাতা যত বেশি গুছানো সে তত জয়ী হয়। ট্রাস্ট মি, এটা শতকরা মোটামুটি বলা যায় 95% ক্ষেত্রে সত্যি। কিছু এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস থাকতে পারে যারা একবার দেখে, ওই যে ফটোগ্রাফিক মেমোরি থাকে না, তো এই টাইপের দুই একটা এক্সেপশনাল মানুষ থাকতে পারে। কিন্তু ওভারঅল তুমি যদি স্ট্রাকচার্ড না হও, ডিসিপ্লিন না হও, এরকম যদি জিনিসপত্র আলাদা আলাদা গুছানো না থাকে, তাহলে দ্যাটস এ ভেরি হাই চান্স যে তুমি আসলে ঠিকঠাক পারফরমেন্স দেখাইতে পারবা না আর কি। আমি আমার কথা শেষের দিকে চলে আসছি। এই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে কি নিয়ে হাসো কেন? সত্যি কথাই তো বলছি। পাশের বাসার আন্টি তোমাদেরকে, পাশের বাসার আন্টির অনেক কিছু বলবে, বুঝছো? তোমাদেরকে বলবে, শুধু তাই না, আম্মুদেরকে বলবে, আব্বুদেরকে বলবে। আব্বু চার দোকানে চা খাইতে বসছে, সেখানে আর এক রহমান সাহেবের ছেলে জীবনে কি করছিল কি করে নাই, এইগুলা নিয়ে অনেক জ্ঞান শোনা লাগবে। তো ইভেন এটা তোমার কখন শোনা লাগবে বলে দেয়। ধরো তুমি বুয়েটে চান্স পাইছো, হ্যাঁ, সো তুমি নিছো হচ্ছে কি ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। এই কথা যখন আব্বু বলবে, ওই রহমান সাহেব বলবে, এইটা আবার কি, এটা কোনো ইঞ্জিনিয়ারিং হইলো নাকি? আপনার ছেলেকে বাড়িঘর বানাইতে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে বলেন। মানে উনি কিছু জানে না, কিছু শুনে না, কিছু বুঝে না, উনি ওনার জ্ঞানের কথা বলে যাবে। পাশের বাসার আন্টিরা কি বললো, এইগুলোর দিকে একটু ফোকাস কম দিও ভাই। বিশ্বাস করো, নিজের গাইড নিজেকে হইতে হয়। মামুন কাদির স্যার নামে একজন স্যার ছিলেন আমার জীবনে অন্যতম বড় প্রভাব বিস্তারকারী একটা মানুষ। ওনার একটা কথা বলে দেয় আর কি। একবার বলছিল যে, দেখো আরিফ, যেসব ছেলেদের রেজাল্ট ভালো, তাদের শুধুমাত্র যে মেধা ভালো তা না, তাদের ব্যক্তিত্বও ভালো, ব্যক্তিত্বও ভালো। এর মানে বুঝো? বলেন দেখি, যারা আমাদের সাথে গুগল মিটে আছো, কে বুঝতেছো, কে বুঝছো? তাদের ব্যক্তিত্ব ভালো মানে কি? কি মনে হয়? এই ফেসবুকে তো অনেক কিছু বলছে মানুষজন, আমি তো লক্ষ্যই করি নাই। বলো বলো বলো, ব্যক্তিত্ব ভালো কেন স্যার বলছিল? ধরো আমি একজনের নাম বলি, সামির আর মারুফ, দুইজন বন্ধু, কথার কথা আর কি। দুইজনের বাসা পাশাপাশি। তো সেই ক্ষেত্রে একজন আরেকজনকে ফুটবল খেলতে ডাকতেছে, চল দোস্ত আজকে ফুটবল খেলে আসি। আমাদের সময় এরকম ডাকাডাকি হইতো, অফলাইনের তো সব, অনলাইনের যুগ ছিল না। তোমাদের এখন কি হইতে পারে, একজন ইনবক্সে একটা গেম পাঠাইলো, দোস্ত চলো গেম খেলি। এখন অনেকক্ষণ ফিজিক্স পড়ছি, মাথা গরম হয়ে গেছে, কি প্রিয়া ভাই কি পড়াইছে, মাথা গরম হয়ে গেছে, এখন চলো একটু গেম খেলি। তখন সামির যদি মারুফকে বলতে না পারে, না মামা এখন সম্ভব না, এই যে ব্যক্তিত্বের যে পরিচয়টা, না বলার অভ্যেস, না বলতে পারার ক্ষমতা, যে না আমার দিয়ে এখন হবে না, আমি এখন পারবো না, আমার সম্ভব না, এই ব্যক্তিত্ব যাদের ঠিক থাকে না, যারা পাশের বাসার আন্টির কথা শুনে প্রভাবিত হয়, পাশের বাসার আঙ্কেলের কথা শুনে প্রভাবিত হয়, তারা তো ভাই ভালো মেধার স্ফুরণ থাকলেও কোনো লাভ নাই। ওই যে ব্যক্তিত্ব ঠিক নাই। তো তোমাদের অনেকেই দেখো, ওই যে পরীক্ষার আগে বলো যে ভাই আমার প্যানিক অ্যাটাক হয়েছে। ভাই এইগুলো আমাদের আমলের জিনিস না, এগুলো তোমাদের আমলের জিনিস। এই প্যানিক অ্যাটাক টাইপের জিনিস আমাদের মধ্যে ছিল না। আমাদের একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাপ মার কাছ থেকে ছিল, মানে ওয়াদা ছিল, তুই চান্স পাবি না তো তোর একটা ভ্যান কিনে দিব, ভ্যান চালাবি, হয়তো বা ভ্যান কিনেও দিব না, তুই ভাড়ায় নিয়ে ভ্যান চালাবি। এইরকম স্ট্রিক্ট জায়গা থেকে আমরা উঠে আসছি, যার ফলে কি ওই স্ট্রিক্ট মানসিকতাটা আমাদের মধ্যে বিল্ড করতো যে হোয়াট এভার উইল হ্যাপেন টু মি, দ্যাটস মাই লাইফ, আই হ্যাভ টু টেক হোল রেসপন্সিবিলিটি। সেই জিনিসটা তোমাদের মধ্যে এখন কম। কথাগুলো বলছি তোমাদের মন খারাপ করানোর জন্য না, বাস্তবতা বলে দিচ্ছি যেন তুমি পরিবর্তন আনতে পারো নিজের মধ্যে আর কি। নিজের মধ্যে অতটুকু ওই ডিসিপ্লিনটা নিয়ে আসতে পারো যে ভাই আমার জীবনের দায়িত্ব আমার। সো পাশের বাসার আন্টি কি বললো এই জন্য আমি অমুক পড়া ছেড়ে দিলাম, তমুক 2 দিন মন খারাপ করে কাটাইলাম, এই কাজ করা যাবে না। পাশের বাসার আন্টি ফান্টি আপনি থাকেন তো পরে। ইভেন তোমাদের একটা মজার কথা বলি, আমি বুয়েটে চান্স পাওয়ার পরে যখন বাড়ি গেছিলাম, বুঝছো, তখনকার একটা গল্প বলি। ওই পাশের বাসার এক ভাইয়া এসে বলছিল, ও তুই বুয়েটে চান্স পাইছিস না? বললাম হ্যাঁ ভাইয়া পাইছি। বুয়েটে কয়জন পরীক্ষা দেয়? আমাদের সময় মনে হয় কত 6000 না 7000 পরীক্ষা দিত। তো বললাম 6-7 হাজার। ও এটা আর কি, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ওইখানে তো 60-70 হাজার পরীক্ষা দিছে। মানে বুঝতে পারতেছো, আমি বুয়েটে চান্স পাইছি, সেটাতে সে একটু প্রশংসা করবে কি, সে সেটা না করে সে কম্পেয়ার করা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কি হয়েছে।
সো এরকম কম্পেয়ার করা মানুষজন সব সময়ই থাকবে। তুমি ধরো বেহেশতে চলে গেছো, ওইখানেও তোমার কম্পেয়ার করবে। তুমি তো সবচেয়ে ভালো বেহেশতের নাম কি জানো? জান্নাতুল মাওয়া, ফেরদৌস। ধরো তুমি জান্নাতুল মাওয়ায় আসো, তখনও তোমার বলবো তুমি তো জান্নাতুল ফেরদৌসে যাইতে পারো না। মানে তামাশাটা কোথায়? দেখো সব জায়গায় এই তামাশা থাকবে। বলো তো 2টা নোবেল প্রাইজ পাওয়া মানুষকে, আমি তো জানি একজন পাইছে, আর কেউ আছে না? উনি ছাড়া আর কে? আচ্ছা, নাইম কয়েকজনের নাম হয়তো বা জানে, আমি জানি না। আমি একজনের নামই জানি, মেরি কুরি। হ্যাঁ, 2টা পাইছে, ফিজিক্সে পাইছে আর কেমিস্ট্রিতে পাইছে। মেরি কুরির বাড়ি যদি বাংলাদেশে হইতো, ফাঁসার আন্টি যায় কি বলতো জানো? তুমি তো ম্যাথে পাও নাই, ফিজিক্স আর কেমিস্ট্রিতে পাচ্ছ, তাইলে কি হইলো? সো ও ম্যাথে নোবেল প্রাইজ না, অ্যাবেল প্রাইজ আছে, রাইট? সো তারে ওইটা নিয়ে প্যারা খাইতে হইতো যে তুমি তো ম্যাথে অ্যাবেল প্রাইজ পাও নাই। বাংলাদেশ জায়গাটা হচ্ছে এরকম। সো এই জন্য পাশের আন্টিরা কি বললো, প্লিজ জাস্ট ডোন্ট লিসেন টু দ্যাট। মানে একদম কানই দিবা না ভাই, আপনি আপনার কথা বলে যান, হাইজে দিবা, ঠিক আছে আপনি সঠিক বলছেন। আমার লাস্ট পয়েন্টে চলে আসছি, লার্ন ইংলিশ টার্মস। এটা বিশেষ করে কেমিস্ট্রির জন্য তোমাদেরকে ভয়াবহ হেল্প দিবে, ভয়াবহ কাজে লাগবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, প্রতি বছরই দেখবা এমন কিছু প্রশ্ন আসে যেগুলোর হয়, হ্যাঁ সাথে বায়োলজি, তাই না? আচ্ছা সাব্বির বললো আবার এটার সাথে বায়োলজিও একই কাহিনী আর কি। তোমার অনেকগুলো প্রশ্ন আসে যেটা তুমি ইংরেজি টার্মে হয় পুরো প্রশ্ন দেখবা, নাইলে কি উত্তরে থাকবে ইংরেজি। যে ইংরেজি টার্ম যদি না জানো তাহলে কিন্তু মহা বড় বিপদে পড়ে যাবা। ফিজিক্সে কি কাহিনী করে? হালকা হালকা লাগে আর কি। আচ্ছা, সো বেশি করে লাগবে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য। সো এইটা ছিল আমার মূল কথা 7টা পয়েন্টে। আমি তোমাদের জন্য এখন একটা জিনিস দেখাইতে যাচ্ছি, সেটা আমি নিয়ে আসতে যাচ্ছি। আমি স্টুডিওতে আনি নাই, পাশের রুমে আছে আর কি, আমি নিয়ে আসতেছি। সো তাহলে নাইম একটু আসো, তারপরে কিবরি একটু তোমাদের গল্প শেয়ার করো। সো আমরা কিন্তু গল্পই করতেছি আর কি। সো তোমরা এসে তোমাদের একটু গল্প করো, কী করা উচিত কী করা উচিত না আর কি, জাস্ট এই আর কি। সো নাও, ওকে, হ্যালো। আর ফেসবুকে একটু দেখো কোনো কমেন্ট আসে কিনা, মানে কেউ কোনো প্রশ্ন করতে চাচ্ছে কিনা আর কি। এই যে ইফাত শাহরিয়ারকে বলছে ভাই আমাদের তো রিক্সা কিনে দিতে চায়। না, রিক্সা কেন চালাবে? হেরা বানাবে আরো বেটার কিছু ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো তুমি একটু হেডফোনটা নাও, তাহলে ওরা যদি কেউ আমাদের যারা গুগল মিটে আছে কিছু বলে তাহলে উত্তর পাবো আর কি। আমি একটু পড়াই দিই তোমাকে, তোমার তো আবার চশমা, কি বিপদ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমাদেরকে ফিজিক্স পড়াবো। তো হ্যাঁ, মানে সবসময় এই ধরনের কথাবার্তার আলোচনায় আমার ফার্স্ট যেই মেসেজটা থাকে তোমাদের প্রতি সেটা হচ্ছে যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করো, আর গুগল মিটে যারা আছো মাইক অন করে হচ্ছে কোয়েশ্চেন করতে পারো। তো এগুলা ছাড়াও আমাকে আজকে ভাইয়া বলছে যে তোমাদের সাথে গল্প শেয়ার করতে, ওর সামথিং লাইক মোটিভেশন শেয়ার করতে। তো আমি মোটিভেশন দিতে পারি না, সেটার জন্য আমার মনে হয় আরিফ ভাই হচ্ছে মানে বেস্ট পারসন। অ্যান্ড আমি কিছু আমার অ্যাডমিশন টাইমের স্টোরি শেয়ার করতে পারি। ওই যে তোমরা হয়তো অনেকেই চিনো, মানে আমার হিসেবে কার্যক্রম হিসেবে যে জানো যে ভুল ধরে ধরে বেড়াই। তো ওই পার্সপেক্টিভ থেকে মানে এই জিনিসটা সবার আগে বা ফার্স্ট যখন মানে এই জিনিসটা শুরু করছি না, লাইক কনফিডেন্টলি যখন বলতে পারছি যে না, যে সামওয়ান যে আমার সামনে পড়াচ্ছে উনি ভুল পড়াচ্ছে, তো ওইটার ফার্স্ট রিয়াকশান ছিল হচ্ছে সবার সামনে অপমান করানোর টাইম। সো এটা আমার অ্যাডমিশন টাইমেই হয়েছে। তো ওই স্টোরিটা বলি, ওই টপিকটাও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওই টপিকটা আমি পড়াবো, ওই টপিকটা এখনও বইতে ভুল আছে। তো এমনকি এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ কোয়েশ্চেন আসছে। তো প্রথমত টপিকটা বলি, টপিকটা হচ্ছে তোমার এই যে উলম্ব বৃত্তাকার গতি। তো অ্যাডমিশন টাইমে মানে আমরা যখন এইচএসসিতে পড়েছি, মানে বিশেষ করে আমি আমার নিজের কথাই বলি যে এইচএসসিতে যখন পড়েছি তখন আমি এই টপিকটা মানে যে সোর্স থেকে পড়ছি বা যেভাবে পড়ছি আমি ভালোভাবে শিখছি। অ্যান্ড যেখান থেকে পড়েছি ওইখানেও বলে দিছি কী কী ভুল হইতে পারে। অ্যান্ড লজিক্যালি হচ্ছে আমি শিখতে পারলাম যে আসলে এই টপিকের কী কী ভুল সম্ভব অ্যান্ড কোনটা রাইট অ্যাপ্রোচ। তো আমি কনভিন্স হইলাম, অ্যান্ড এইটার যেই ম্যাথমেটিক্যাল ডিসকাশন অ্যান্ড সব কিছুই তখন বুঝতে পারছি। তো এরপরে সেম জিনিস ইন্টারে থাকাকালীন সময়, কলেজে থাকাকালীন সময় যে ভাইয়ার কাছে পড়তাম ফিজিক্স, আমি মূলত মানে নির্ভরশীল হয়ে কখনোই পড়ি নাই।
আমি অলওয়েজ হচ্ছে হেল্পিং পার্ট হিসেবে মেন্টরদের কাছে বা ভাইয়াদের কাছে পড়ছি। সো একদম যে সম্পূর্ণ নির্ভরশীল হইতে হবে এটা আমার মধ্যে কখনোই ছিল না। স্টিল মানে এই 7-8 থেকে শুরু করে এখন পর্যন্ত কখনোই না যে যে পড়াচ্ছে তার উপর 100% আমার নির্ভরশীলতা। তো মানে অলওয়েজ সেলফ পড়াশোনার প্রতি আমি বেশি নির্ভর ছিলাম, অ্যান্ড ওইটার উপর ভিত্তি করে যার কাছ থেকে আমি শিখতেছি পড়তেছি তার থেকে হচ্ছে অ্যাবজর্ব করার ট্রাই করতাম। তো সেই হিসেবে হচ্ছে তোমার এই ইয়েতে এসে আপনার তোমাদের এই অ্যাডমিশন টাইমে এসে নিউটনীয় বলবিদ্যা যখন পড়ায় তখন হচ্ছে যে যিনি পড়াচ্ছিলেন তো উনি হচ্ছে এই জিনিসটা ভুল পড়াচ্ছিল। মানে ভুলটা হচ্ছে ওই যে তোমার এই বছর ঢাকা বোর্ডের এইচএসসি কোয়েশ্চেনে আসছে ফিজিক্স যে উলম্ব বৃত্তাকার গতিতে সমদ্রুতিতে ঘুরাচ্ছে, তো এটা আসলে সম্ভব না। তো আমি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফার্স্ট এই মানে এভাবে জিজ্ঞেস করি, ভাইয়া এভাবে যে মানে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে এখানে তো শক্তি সংরক্ষণশীল এই নীতিটা খাটতেছে না, বা আমরা তো যদি শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটাইতে চাই তাইলে আমাদের কিন্তু সব জায়গায় ব্যাগ ভিন্ন হতে হবে। এইটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে যেহেতু উচ্চতা পরিবর্তিত হচ্ছে তাইলে ব্যাগ তো সেম হবে না। তো এই কথাটা বলার পর উনি হচ্ছে আমারে বলল যে দাঁড়ায় থাকতে, মানে কোনো রিজন নাই দাঁড়ায় থাকতে বলল। এরপরে হচ্ছে আমার ফ্রেন্ডও হচ্ছে একই জিনিস বলল যে ব্যাগ তো পরিবর্তন হইতেছে, আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়েও করি তাইলেও ব্যাগ পরিবর্তিত হচ্ছে। তো যদিও এই রিজনিংটা পুরোপুরি ওইখানে অ্যাপ্লাই করা যায় না, তো এরপরেও জিজ্ঞেস করলো যে এই তুমিও দাঁড়াও, তোমরা কোত্থেকে আসছো? তারপরে বললাম যে আমরা কুমিল্লা থেকে আসছি। এরপরে ওই ভাইয়া বললো যে তোমরা তো এইচএসসিতে পড়াশোনাই করো না, কী পড়াশোনা করছো? তো এটা ভুলভাল শিখে আসছো, এটা এভাবেই হয় এভাবেই হবে। তো সেই জিনিস সেই 2019 সালে মানে ভুলের কথা না, মানে আমি ডিরেক্টলি ওনার ভুল ধরার জন্য বলি নাই কিছু। আমি বলতে চাইছিলাম যে ভাই এটা যদি এভাবে করেন তাহলে এই জিনিসগুলো খাটতেছে না, বা এটা আমি যে জিনিসটা বললাম আমি অ্যান্সার চাচ্ছি। তো উনি উল্টাপাল্টা কিছু কথা বললেন, আর ওইটা নিয়ে আসলে আমার আসলে অলওয়েজ মানে সবসময় কোনো রিয়াকশান নাই। অ্যান্ড এই যে রিসেন্টলি গত 1 বছর ধরে, 1 বছর না আমি আসলে 3-4 বছর ধরে এসব নিয়ে কথাবার্তা বলি, তো সবসময় অনেক নেগেটিভ কথা বলি কিন্তু কিছু যায় আসে না আর কি। তো এরপরে তোমার কি হইলো, এরপরে সেম টপিক 2022 সালে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আসছে। অ্যান্ড তোমরা যদি বইয়ের ওই অ্যাপ্রোচে এটা সলভ করো তাহলে এটা সমাধান করতে পারবা না, এমনকি ভুল অপশনটা দাগায় আসবা। কিন্তু এরপরেও মানে এই সঠিক জিনিসটা অ্যাডমিশন টেস্টে আসার পরেও এখন পর্যন্ত বইতে কিন্তু এই জিনিসগুলো ঠিক হয় নাই। সো এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে কি বইয়েরটাই শিখবো নাকি সঠিকটা শিখবো? অ্যান্সার হচ্ছে সঠিকটাই শিখতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যে দরকার নাই এই মুহূর্তে সঠিকটা জানার, বা আমরা জাস্ট এভাবে জানতে পারি যে এটা সঠিকটা আছে, সেটা আর কীভাবে পড়তে হবে সেটা পরে শিখবো। এই মেসেজটা তোমরা বুঝতে পারলেই হয়। তো ফার্স্ট হচ্ছে মানে আমি অলওয়েজ এই টাইপের জিনিসের মধ্যে দিয়ে গেছিলাম। সো এরপরেও আরও অনেকবার অনেক কিছু ভুলভ্রান্তি নিয়ে কথাবার্তা বলছি, লজিক্যাল ভুল, কিন্তু এটার এগেনস্টে কখনোই হচ্ছে ভালো কিছু শুনি নাই। তবে কেউ কখনো আবার উল্টাটাও বলে নাই যে না আমি ভুল বলছি। সো যদি আমারও ভুল কেউ ধরে দিত তাইলে হয়তো আমিও আরও ভালোভাবে শিখতে পারতাম, হোয়াট এভার। সো অ্যাডমিশন টাইমের এটা কিন্তু আমার একটা অ্যাডমিশন টাইমেরই স্টোরি। এখন আসি যে অ্যাডমিশন টাইমের আরও কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। এই যে অ্যাডমিশন টাইমে এই যে আরিফ ভাই বললো যে নোটের ব্যাপারে, অ্যাডমিশন টাইমে আমার সিনারিও কী ছিল, আমি একাডেমিক থেকে যে কাজটা করতাম অ্যাডমিশনে আমার একদম কাজ সহজ হয়ে গেছে। একাডেমিক থেকে আমি কি করতাম, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা খাতা। এখন এর মানে এই না যে এই খাতার শুরুতেই হলো যে তোমার ওই প্রথম টপিকের নাম লেখা থাকবে, একদম খাতার শেষ টপিকের নাম লেখা থাকবে, না। মানে সোজা কথা তোমার আমি উদাহরণ হিসেবে যদি বলি, ধরো যে চলতরিতের জন্য আমার একটা খাতা থাকতো। ওই খাতায় হচ্ছে মানে চলতরিত রিলেটেড আমি 2 বছরে যা পড়বো বা অ্যাডমিশনে এসে আমি যা পড়বো বা যা দেখবো সব কিছু ওই খাতায় থাকবে। সেটা যে সিরিয়ালি থাকতো ব্যাপারটা এরকম না। এই জিনিসটারে আমরা বলি ওয়েল অর্গানাইজড। সো
আমরা ম্যাথে কিছু জিনিস শিখে থাকি যে ওয়েল অর্ডারিং আর কি, ওয়েল অর্ডারিং মানে সঠিকভাবে সুবিন্যস্ত করা। এই অর্ডার জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথের ক্ষেত্রে, অ্যান্ড বিশেষ করে মানে ইয়ের ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে। সো যাই হোক, সো এই জিনিসটা করার ফলে কি হয়েছে, অ্যাডমিশন টাইমে আমার নতুন করে কোনো কিছুই আসলে করতে হয় না। অ্যাডমিশন টাইমে কি করলাম যে মানে আমি বাসায় বসে নিজে নিজে পড়তে বেশি অভ্যস্ত। তো অ্যাডমিশন টাইমে তখন কি করলাম যে যখন যে চ্যাপ্টার ভালোভাবে পারতেছি না বা মনে হইতেছে যে না আমার আসলে অর্গানিক কেমিস্ট্রি আরও অনেক কিছু পড়ার আছে, তখন হচ্ছে ওই ক্লাসটা করার জন্য আমি এই কোচিংয়ে যাইতাম। অ্যান্ড বিশেষ করে একটা জিনিস তোমরা মিস দিবা না, যেই জিনিসটা আসলে সবাই মানে আমি অনেক অফলাইন স্টুডেন্টকে দেখছি, মানে একাডেমিক্যালি আমি অফলাইনেও পড়াইতাম, তো অফলাইনে অনেক স্টুডেন্টকে দেখছি যে অ্যাডমিশন টাইমে ওরা হচ্ছে ইয়ে করে, লাইক ক্লাস তো অফ করে, অ্যান্ড একটা উইকে একটা নির্দিষ্ট রুটিন থাকে, লাইক এই সপ্তাহে ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ানো হবে, কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের অর্ধেক পড়ানো হবে, তারপর হচ্ছে বায়োলজি হচ্ছে 2টা চ্যাপ্টার পড়ানো হবে, ম্যাথ একটা চ্যাপ্টার পড়ানো হবে। তো ওই স্টুডেন্ট কি করে, মানে আমি কমন স্টুডেন্টদের স্বভাবের কথা বলতেছি, যেটা তোমরা করবে না, যে ওরা কি করে যে না আমি বাসায় বসে বসে নিজে পড়বো, আমার পড়া কভার হয় নাই, এক ক্লাসে এক চ্যাপ্টার শেষ করতে পারি না, ক্লাসে যাব না, কোচিংয়ের ইয়েতে যাব না, উইকলি গিয়ে পরীক্ষা দিব, উইকলি পরীক্ষা দিব। কিন্তু দিন শেষে দেখা যায় যে সে 6 দিন বাসায় থেকেও এই সিলেবাসটা শেষ করতে পারে না, এরপরে সে ডিসিশন নেয় উইকলি পরীক্ষাও দিবে না। এখন এটা কিন্তু তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন? পরীক্ষার এনভায়রনমেন্ট অ্যান্ড পরীক্ষা জিনিসটা দেওয়াটা কিন্তু একটা প্র্যাকটিস, তুমি 0 পাও তাতে সমস্যা নাই, কিন্তু পরীক্ষার এনভায়রনমেন্টে পরীক্ষা দিয়ে যে তোমার একটা স্কিল অ্যান্ড তোমার যে মেন্টাল স্টেবিলিটি গেইন হচ্ছে, ওই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসটা আমি আমার টাইমে শুরুর দিকে শেষের দিকে, হ্যাঁ তুমি বিশেষ কারণে পরীক্ষা অফ দিতে পারো, লাইক তোমার অসুস্থতা আছে বা বাসায় কোনো অনেক বেশি ইম্পর্ট্যান্ট কাজ যেটা তুমি পরীক্ষা দেওয়ার থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হইতেই পারে, তো তখন তুমি অফ দিতে পারো। কিন্তু র্যান্ডমলি তোমার সিলেবাস শেষ হয় নাই দেখে তুমি পরীক্ষা অফ দিয়ে ফেলবা, এই জিনিসটা করা একদমই উচিত না। ওই যে তোমরা যারা মডার্ন টার্ম ইউজ করো যে পরীক্ষার ভীতি, তারপরে প্যানিক অ্যাটাক, আরও কী কী যেন আছে, ওইসব জিনিস কখন আসে? যখন তোমার সিলেবাস কমপ্লিট হয় নাই বা তোমার একটু কনফিডেন্স লো আছে। সো এই জিনিসগুলোকে পাত্তা দেওয়া যাবে না, সোজা কথা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার উপরে কিছুই নাই। তো এই কিছু জিনিস বললাম, এরপরে আরিফ ভাই আরও কিছু জিনিস বললেন যে আমার আসলে ইয়ের পার্ট কী ছিল এই এখন পর্যন্ত, যে যদি বলে যে আমার স্ট্রং পয়েন্ট কী ছিল, একদম মানে অনেস্টলি যদি বলি আমার স্ট্রং পয়েন্ট কিছুই না। এখন কিছুই না এটা আসলেই সত্য। এখন অনেকে বলবে যে ভাই ফিজিক্স পড়তেছেন আপনি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছেন, এরপরেও যদি এই কথা বলেন, না এটা আসলে সত্যি। তুমি ডে বাই ডে অনেক কিছু শিখবা বা শিখার আগ্রহ থাকতে হবে, কিন্তু সেইখান থেকে আসলে ওভার কনফিডেন্সটা আসলে ভালো জিনিস না। তো সোজা কথায় হচ্ছে আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে যে খুব ভালোভাবে জিনিসগুলা মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। অ্যাডমিশন টাইমে আরও কিছু মানে আমরা ভুল ধারণা বা ভুল কিছু জিনিস আছে, যে অ্যাডমিশন টেস্টের টাইমটাকে আমরা যুদ্ধ মনে করি, অ্যান্ড সবার মধ্যে অনেক ভয় ভীতি অনেক কিছু নিয়ে আমরা মানে বলে থাকি যে লাইক এই অ্যাডমিশনে হচ্ছে তোমার এই 2 লাখ 3 লাখ স্টুডেন্টের সাথে প্রতিযোগী করতে হবে, তোমার সিট আছে, একটা সিট পেলেই চলে, যুদ্ধ করে একটা সিট জয় করতে হবে। না, এগুলো আমার কাছে মনে হয় ভয় দেখানোর একটা মানে জাস্ট বলে দেওয়ার জন্য। কিন্তু না, জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করতে হবে, এইটার উপরে কিছুই নাই। সো যে ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করতেছে, যে ডিসিপ্লিন মেনটেন করে তার ডেইলি লাইফে সব কিছু করতেছে, সেই আসলে আলটিমেটলি তার পড়াশোনার মানে নলেজটাও ঠিক থাকবে, ক্যাপাবিলিটি সে অর্জন করবে, স্কিল তার থাকবে, সেই অনুযায়ী সে অ্যাডমিশন টেস্টে ভালো করবে। এখন এই ডিসিপ্লিন মেনটেন করে অ্যাকচুয়ালি কী কী জিনিস মানে করা যেতে পারে। এখন এখানে 2 ধরনের স্টুডেন্ট আছে। এক, যারা মানে আমি এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের কথা একদমই বলবো না, যারা হচ্ছে আমার এইচএসসি টাইমে মোটামুটি পড়াশোনা করে আসছে, লাইক তাকে যদি ভেক্টর থেকে নিউটনীয় বলবিদ্যা থেকে 2-1টা কোয়েশ্চেন করা হয়, সে হয়তো বেশিরভাগ কোয়েশ্চেনই মোটামুটি পারবে।
কিন্তু আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওই সাজেশন ভিত্তিক জাস্ট 3-4টা টপিক পড়ে পুরো বই শেষ করে আসছে, তাদের কি হবে? তো স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে কম পরিশ্রম করে আসছো তার একটু বেশি টাইম দিতে হবে, আর যে বেশি পরিশ্রম করে আসছো তাকে ডিসিপ্লিন ওয়াইজ চলতে হবে, দ্যাটস ইট। এখন অনেকে জিজ্ঞেস করো যে অ্যাডমিশনে আসলে কতটুকু পড়াটা সেফ, মানে কয় ঘন্টা পড়তে হবে, এইটা আমার কাছে একটা ফালতু কোয়েশ্চেন মনে হয়। অ্যান্ড এটার এক্সাম্পল হচ্ছে, দেখো তোমার ক্যাপাবিলিটি কতটুকু সেটা আমরা জানি না। অ্যান্ড এই কোয়েশ্চেনটা তুমি যাদেরকে করতেছো, ধরো আমাকে করো নাই, কিন্তু তুমি যাদেরকে করতেছো এরাও জানে না। সো অ্যাডমিশন টাইমে প্রত্যেকদিন 16 ঘন্টা পড়া উচিত, 10 ঘন্টা পড়া উচিত, নাকি 20 ঘন্টা পড়া উচিত, এগুলা কোনো কোয়েশ্চেন না। আর পড়াশোনাই আসলে একটা মানে 24 ঘন্টার মধ্যে মূল মানে প্রধান কাজ না। প্রধান কাজ অনেকগুলো আছে, অনেকগুলো প্রধান কাজের মধ্যে পড়াশোনা কন্টিনিউ করাটা হচ্ছে একটা কাজ। সো তোমাকে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। অ্যান্ড আরেকটা মানে বাজে জিনিস, সেটা আমি অলওয়েজ করি, আমি কখনো হচ্ছে কারো সাজেশন দেওয়া রুটিন ফলো করি নাই। আমার ডেইলি লাইফ, আমার মানে হোম এনভায়রনমেন্ট, আমার স্ট্রাকচার, আমার মতন করে আমাকে জিনিসটা সাজাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে একটা জিনিস মাস্ট ফলো করতে হবে, তুমি যেখানেই পড়ো, ধরো আমাদের এখানে পড়তেছো আর অন্য কোনো কোথাও পড়তেছো, ওই জায়গার বা ওই প্লেসের ওই কোচিং সেন্টারের তোমার এই মানে তারা যেভাবে যেই সিকোয়েন্সে পড়াবে ওই সিকোয়েন্সে তোমার ফলো করতে হবে। এখন তুমি পড়তেছো মননে, এরপরে তুমি বাসায় পড়ার জন্য একটা আলাদা রুটিন সেট করছো, তুমি দেখবে যে হয় আমাদের এখানে কিচ্ছু পড়াটা কন্টিনিউ করতে পারতেছো না, অ্যান্ড আদারওয়াইজ তোমার বাসায় যে পড়তেছো ওইটা তোমার ঠিকমতো হবে না। সো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এখন আসি যে এই ব্যাপারে, কয় ঘন্টা পড়তে হবে এই ব্যাপারে। যেমন ধরো যে বেশিরভাগই মানে আমার মনে হয় ফিজিক্স পড়ার ক্ষেত্রে এই যে কলেজ লাইফে এবং অ্যাডমিশনের আগ পর্যন্ত, মানে এই যে তোমরা জাস্ট এইচএসসি শেষ করছো, তোমরা মনে হয় সবচেয়ে বেশি ভেক্টর চ্যাপ্টার পড়ছো, মানে আমার ধারণা অনুযায়ী। সো যেই জিনিসটা বেশি পড়ছো ওইটা আবার পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না, কিন্তু যেই জিনিসগুলো স্কিপ করে আসছো বা যেই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দাও নাই, ওইগুলা কিন্তু ফোকাসে রাখতে হবে যে না, আমি নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ি নাই, কেবল সূত্র দেখে আসছি, ওইখানে 10টা টপিক ছিল, আমি 5টা টপিক পড়ে আসছি, সো আমাকে ওইখানে জোর দিতে হবে, এটা কিন্তু তোমার মাথায় সেট করতে হবে। তারপরে আরেকটা জিনিস যে তাপগতিবিদ্যা অনেক কঠিন কঠিন টপিক আছে, আমি কি করলাম যে 4টা-5টা টপিক পড়ে আসছি, বোর্ড কোয়েশ্চেন পড়ে আসছি, দেন হচ্ছে এইচএসসি ভালো করে ফেলছি। হ্যাঁ, তোমার এইচএসসি ভালো করা সম্ভব, কিন্তু অ্যাডমিশন টেস্টে কী আসবে না আসবে এটা নিয়ে আসলে মানে তুমিও বলতে পারো না, আমরাও আসলে ডিরেক্টলি তোমার সাজেশনও দিতে পারি না যে না অ্যাডমিশন টেস্টে 6টা টপিক থেকে আসবে। সো তোমার একটা মেন্টাল ক্যালকুলেশন থাকা উচিত, একটা অ্যানালাইসিস এখনই করে ফেলা উচিত। এই যে এখন একটা গ্যাপ টাইম চলতেছে, তোমাদের হয়তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হবে, 21 থেকে 31 যদি আমি ভুল না করি। সো তোমাদের এই টাইমের মধ্যে একটা ক্যালকুলেশন করে ফেলো, তোমাদের কিন্তু একটা রিয়েলিটি চেক হয়ে গেছে। রিয়েলিটি চেকটা কি? হ্যাঁ, আমি এই মানে এইচএসসি যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অ্যান্ড স্ট্রাকচারের সম্পূর্ণ এগেইনস্টে না, আবার সম্পূর্ণ পক্ষে না, 50-50। কেন? প্রথম কথা হচ্ছে যে এই বছর আমাদের এই সৃজনশীলগুলো টপিকগুলো হচ্ছে কমন টপিক থেকে আসে নাই। সো কমন টপিক থেকে আসে না এর মানে হলো তুমি যে কমপ্লিটলি ভালোভাবে পড়ো না, এটার একটা রিয়েলিটি চেক হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক কিছু তোমার হচ্ছে একটু ঘুরায় পেঁচায় দিছে, বিশেষ করে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স মোটামুটি সহজ হয়েছে, হয়তো 2-1টা বোর্ডে হচ্ছে কঠিন কোয়েশ্চেন হয়েছে। আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার অনেক ঝামেলা হয়েছে। এখন দেখো তোমরা তোমাদের পার্সপেক্টিভ থেকে কঠিন বলো কেন, কারণ তোমরা যা পড়ে গেছো সেটা থেকে আসে না। কিন্তু আরেকজন বলবে যে পরীক্ষাটা সহজ হয়েছে, হয়তো ওইটার পার্সেন্টেজ সারা বাংলাদেশে 5% হইতে পারে বা 10% হইতে পারে, বাট আলটিমেটলি কথা হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি কমপ্লিটলি একটা চ্যাপ্টারে সব টপিক পড়ে গেছিলা, এটা কিন্তু তুমি তখন কিন্তু তোমার ওই কথা অ্যান্সারে তুমি ঠিকভাবে বলতে পারবে না। সো মূল কথা হচ্ছে এখনই একটা অ্যানালাইসিস করে ফেলো, তুমি ম্যাথের কয়টা চ্যাপ্টার কনফিডেন্টলি, মানে নর্মালি তুমি ভালো পারো, এমন না যে দুনিয়া সব পারতে হবে। সব টপিক, হয়তো তুমি একটা টপিক খুব ভালো পারো, আরেকটা টপিক খুব কম পারো, এটার একটা অ্যানালাইসিস দরকার, সেটা তোমার নিজেকে করতে হবে, সেটা আমরা করে দেবো না। আমরা কিন্তু এখানে আসি নাই যে তোমার মানে মুখের সামনে খাবার তুলে দেবো, এটা আমাদের কাছ থেকে কখনোই পাবা না। এটা যদি এক্সপেক্ট করো যে আমরা এখানে পড়াইতে আসছি মানে মুখে একদম খাবার তুলে দেবো, এটা সম্ভব না। এটার জন্য যদি আমাদেরকে খারাপ বলতে পারো,
তাতে আমরা এখন ওইটার মানে আমাদেরকে ভালো সাজানোর জন্য তাতে আমরা বিচলিত হব না হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ ইভেন তোমাদের ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে তোমার মেন্টাল এফোর্টটা, তোমাকে আমি গত বছরের আর্কাইভ দিয়ে দিলাম, এই বছরের একাডেমিক ক্লাসের অ্যাক্সেস দিয়ে দিলাম, এন্ড গেমের ক্লাস দিয়ে দিলাম, আমরা লাইভ ক্লাস নিচ্ছি সেটারও রেকর্ড থাকছে, হোয়াট এভার তোমার কাছে গুগল আছে, এ আছে, ডাজেন্ট ম্যাটার, যদি না তুমি নিজে মন থেকে ভাবো কোনো লাভ নাই ভাই। হ্যাঁ ওইটাই। আর ও একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলতেছিল যে কোনো একটা চ্যাপ্টারের সব কিছু তোমার পড়া হয়েছে কিনা তুমি বুঝবা কিভাবে। আমার কাছে মনে হয় নাইম, যে ধরো ওদেরকে আমি একটা চ্যাপ্টারের ক্লাস নিলাম, পরিমাণগত রসায়ন, ওর পড়াটা হয়েছে কিনা ও বুঝতে পারবে যদি ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাংকটা খুলে ও মোটামুটি ধরো যে বলা যায় যদি 85% কোশ্চেন সলভ করতে পারে নিজে থেকে, আচ্ছা তোমার জন্য 70%, আমি বললাম 85%, যদি তুমি পারো তাহলে তুমি শিওর থাকো হ্যাঁ কনসেপ্ট হয়েছে আমার। তবে এরপর আবার একটা ব্যাপার রয়ে যায় কি জানো, ওটা নিজের মধ্যে ধারণ করে রাইখে দেওয়া। যদি এমন হয় এক সপ্তাহ পরে তুমি ভুলে যাচ্ছ তাইলে ঝামেলা। ইনশাল্লাহ কেমিস্ট্রির ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি, ফিজিক্সে ওরা আছে, বায়োলজিতে সাব্বির আছে, আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমরা পড়াবো অন্তত মাকড়সার জালের মতো, অর্থাৎ একটা পয়েন্টের সাথে না আর একটা পয়েন্টের কানেকশন আছে, হ্যাঁ, যে আনরিলেটেড না, একটা পড়তে গেলে একটা সাপোর্ট লাগে এই আর কি। সো আমি এখন একটু কিবরিয়ার আসার আগে একটু ঢুকে গেলাম স্ক্রিনের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে একটু জুম করো, আমি একটা জিনিস একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার এইচএসসি অ্যাডমিশনের সময় এই নোটটা বানাইছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে একটু ধরো, আমি একটু ইয়াটা কমাই দিয়ে আসি, তোমরা একটু দেখতে পাচ্ছ মনে হয় যে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সময়কার আমার নিজের হাতে বানানো নোট। তোমরা যারা আমার হাতের লেখা চিনো তাদের বোঝার কথা যে এটা এক্স্যাক্টলি আমার হাতে লেখা জিনিস কিন্তু। সো একটু উল্টায় দেখো, দুই একটা পেজ বিভিন্ন কালারের লেখা আছে দেখো, সেই আমলে সেই 2007 সালে আমার অ্যাডমিশন টেস্টের সময় আমি এই জিনিসগুলো তৈরি করছিলাম। সো আমি এইটার কথাই বলতেছি, আমি কিবরিয়ার কাছে জিজ্ঞেস করলাম, ও বললো যে ভাই আমি নিজে এরকম একটা বানাইছিলাম, রাইট, বাট ওরটা এত বড় ছিল না, হয়তো ওর কেমিস্ট্রিটা বড় ছিল না, ফিজিক্সেরটা বড় থাকতে পারে, বাট ডিপেন্ড করে আর কি, তোমার নোটও যে এত বড় হইতে হবে তা না কিন্তু। হ্যাঁ, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই টাইপের গুছানো জিনিসপত্র লাগে ভাই, ঠিক আছে না। তোমার যদি কেমিস্ট্রিতে দুর্বলতা থাকে, আমার কেমিস্ট্রি সংকেতগুলো মনে থাকতো না, সো আমি কি করছি, সংকেতের জন্য একটা শিট বানাইছিলাম, আর একটা শিট বানাইছিলাম, ওটা আমি এখন খুঁজে পাচ্ছি না, বা ওটা আমার কোনো একটা স্টুডেন্ট হয়তো বা চুরি করছে, একটু জুম আউট করো, সেই জিনিসটা দিছি, ওই বলছে ভাই ফটোকপি করে দিয়ে যাব, পরে আর দেয় নাই। সো ওইটা বানাইছিলাম হচ্ছে তোমার কেমিস্ট্রি রিয়াকশনের জন্য। ফিজিক্সের জন্য আমার পুরো এর চেয়ে মোটা ছিল, ফিজিক্সের একটা খাতাই ছিল আলাদা, যেখানে আমার সব ফর্মুলাগুলো লেখা ছিল, স্পেশাল যে অঙ্কগুলা, হ্যাঁ, যেমন ওই যে ভরকেন্দ্র নির্ণয়, আমাদের তো এখন চ্যাপ্টারে নাই, আচ্ছা টপিক নাই, কিন্তু অ্যাডমিশনে আসে। আচ্ছা, আমাদের সময় এই টপিকটা বইতে ছিল না কিন্তু অ্যাডমিশনে আসতো, বিশেষ করে বুয়েটে। সো ওইটা আমি আলাদা করে যে কত পেজ লিখছিলাম কি আর বলবো। তারপরে ও একটা কথা বলছে যে কিছু চ্যাপ্টারে কিন্তু তোমার সময় বেশি লাগবে, রিয়েলিটি চেক তোমার আগেই হয়ে যাওয়ার কথা পরীক্ষার জন্য। আমার ক্ষেত্রে যেমন কী ছিল জানো, তুমি তো শুনে না আসবা, আমি ভেক্টর পড়ছিলাম 1 মাসের বেশি সময় ধরে, জাস্ট ভেক্টর চ্যাপ্টারটা। কিন্তু ভেক্টর চ্যাপ্টারটা যখন আমি খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম এত সময় নিয়ে, ভাই বিশ্বাস করো এরপরে ফিজিক্স আমার কাছে খেলনা হয়ে গেছিলো। না এটা স্বাভাবিক, মানে বেস যদি স্ট্রং হয় বাকিগুলো ধরে, কারণ ভেক্টর ছাড়া তো আসলে ফিজিক্সে কিছু করা যায় না। সো কিছু কিছু চ্যাপ্টারে তোমার এমন হবে যে একটু সময় বেশি লাগতেছে, এতে হতাশ হওয়ার কিছু নাই আর কি। এনিওয়ে, সো আমি অনেক সময় নিয়ে ফেলছি, কিবরিয়া চলে আসো এবার, ওদেরকে সাথে একটু তোমার গল্প করো। কিবরিয়া কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে সত্যি কথা বলে দেওয়া মানুষ ভাই, এবং ওর সাথে কথা বলে আমি গ্যারান্টি দিব তোমার ক্লাস করে ভালো লাগবে, কারণ একেবারেই তোমার বয়সের কাছে, এবং ও কোনো বংচং বোঝে না, সহজ কথা যেরকম যে জিনিসটা বলে দিবে আর কি। আসো, চলে আসো। সবাই মোটিভেশন দিতেছে, আমি কিছু ডিমোটিভেট করি তাহলে। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। আচ্ছা সো আচ্ছা আই থিংক, এন্ড আরেকটা কথা, এখন যা বলবো সেটা আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে কারোর কোনো সম্পর্ক নাই, মানে যদি গালি দিতে হয় জাস্ট আমায় দিও। ওকে ওকে, সো ফার্স্টে কিছু জিনিস লেখা যাক। আচ্ছা, নতুন একটা স্লাইড নেই, আই থিঙ্ক এটা, ইয়েস, ওকে। আচ্ছা, শোনা যাচ্ছে? তোমরা চাইলে মাইক অন করে রাখতে পারো, কারণ হইতেছে আমি জাস্ট ক্যামেরার সামনে কথা বলতে খুব একটা কি বলে কমফোর্টেবল না, আই জাস্ট নিড সাম ভয়েসেস। ওকে ওকে, আমি খুব আস্তে শুনতেছি, কোন কারণ আছে? গেম, তারপর হচ্ছে দ্য বিগার গেম, এটা নিয়ে পরে আসবো, বাট আগে গেম নিয়ে আলোচনা করি। ওকে, সো আমাদের অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করতেছি, রাইট?
অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা, ভর্তিযুদ্ধ, অনেকে অনেক অনেকে অনেক হ্যান ত্যান বলবে। ওকে, সো হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করো যে গেম মানে আমাদের এডুকেশন আর ভর্তি পরীক্ষা, তো এডুকেশন ইজ এ বিগার থিং, বাট ভর্তি পরীক্ষা যে এটাকে আমরা জাস্ট একটা গেম হিসেবে দেখতে পারি। অ্যান্ড লাইফ ফেয়ার না, এই গেমও ফেয়ার না। গেম, এই জিনিসটা মনে রাখবো সবসময়, গেম ইজ গেম, গেম ইজ গেম। গেমে যদি ভালো করতে হয় তাহলে হচ্ছে গেমের ফিলোসফিতে খেলা লাগবে, তুমি নিজের ফিলোসফি দিয়ে খেললে পারবা না, এটা একটা কথা। সেকেন্ড হচ্ছে কি বলা যায় গেম নিয়ে, তো অ্যাডমিশন জার্নি, রাইট? সো ফার্স্টের দুইটা জিনিস, দুই তিনটা জিনিস বললেই মনে থাকে। ফার্স্টেটা হইতেছে কনসিস্টেন্সি। ফার্স্ট অফ কথা হইতেছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা কীরকম? কনসিস্টেন্সি হচ্ছে তুমি হচ্ছে অনেকে বলে অ্যাডমিশনের তুমি যদি গ্রাফ দেখো, এটা যদি হয় আমার টাইম অ্যাডমিশন জার্নি, এটা যদি হয় আমার তেল, যেটাকে বাংলা ভাষায় তেল বলে বা কারেন্ট, যেটা মানসিক তেল বা কারেন্ট, সেটা হইতেছে এই যে এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। সো হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে। তুমি হচ্ছে এই জিনিসটা কেন বলতেছি, কারণ ফার্স্ট উইকে তোমার অনেক কিছু মনে হবে যে কি আমি হচ্ছে 2টা কোচিংয়ের ক্লাস করব, তারপরে নিজে পড়বো, দিনে হচ্ছে 16 ঘন্টা পড়ে ফেলবো, বাট হচ্ছে ওইটা এক সপ্তাহ পরে নাই হয়ে যাবে। সো এই জিনিসটা মনে রাখতে হবে সব সময়। স্ট্রেট লাইন করার নাই, মানে হচ্ছে এত স্ট্রেট লাইন করার কোনো দরকার নাই, এটা ডিপেন্ড করে আসলে তোমার হচ্ছে কনসিস্টেন্সি লাগবে। লাইক হচ্ছে ফার্স্ট অফ অল যে ভুলটা মানুষ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে 2-3 জায়গায় ভর্তি হয়, তারপরে হচ্ছে বাসায় টিচার রেখে দেয়, বাসায় নিজে পড়ে। সো একটা জিনিস বলে ওকে তোমার প্ল্যান তোমার উপরে, গেম ইজ গেম, তোমার গেম তুমি খেলবা, আমার তো কিছু না। বাট যে কোশ্চেনটা আছে সেটা হইতেছে, এখন আরেকটা কোশ্চেন হচ্ছে কতক্ষণ পড়া লাগে। তো এই জিনিসটা যে সমস্যা, এটা হচ্ছে রিসোর্সের ওভারফ্লো করা যাবে না, এটা লাইফে কোনো জায়গাতেই যাবে না, জাস্ট এইখানে না। সেটা হচ্ছে তুমি কি করতেছো, যাই পড়বা, মানে তোমার কাছে অনেক হাজারটা অপশন থাকবে পড়াশোনার, তোমরা বাইরে ইউনিভার্সিটিতে উঠলে এটা আরও বাড়বে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে তোমার সব সময় যেটা পড়বা সেটা ভালো করে পড়বা, কয়টা পড়তেছো তার থেকে যেটা পড়ছো সেটা ভালো করে পড়ছো নাকি সেটা মেটার। সো হচ্ছে তুমি হচ্ছে আমাদের সাথে আসো বা অন্য কোথাও আসো, ওইটা আগে ভালো করে ফলো করবা, তারপর নিজে পড়বা। লাইক হচ্ছে ফিজিক্সে যদি বলি তাহলে যদি প্রবলেম সলভিংয়ে অনেক টাইম দেওয়া লাগবে, ওকে, বাট থিওরিও টাইম দেওয়া লাগবে। তুমি হচ্ছে যদি ক্লাস করে নিজে হচ্ছে আধা ঘন্টা টাইম দাও, নিজে হচ্ছে পড়াগুলো বসে নিতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আই ডোন্ট থিঙ্ক 2 ঘন্টার বেশি লাগবে থিওরি করতে। তারপরে তুমি দিনে অনেক টাইম আছে প্রবলেম সলভিং করতে পারো, বা একটা কনসিস্টেন্সিটা লাগবে। লাইক হচ্ছে ইউ কান্ট রিয়েলি লাইক অলরেডি কতক্ষণ প্রায় হচ্ছে তুমি যদি চিন্তা করো তাহলে হচ্ছে ফিজিক্সে 6 ঘন্টা সপ্তাহে উইকলি ক্লাস করতেছো, বায়োলজি 3 ঘন্টা করতেছো ফার্স্টের দিকে, তারপর 6 ঘন্টা করে করবো, তারপর কেমিস্ট্রি 6 ঘন্টা করে করবো, তাহলে 18 ঘন্টা হইতেছে, রাইট? বা হচ্ছে 15 ঘন্টা। তো হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, উইকে কিন্তু তোমার টাইম কিন্তু ইনফিনিট না, এই গেল একটা কথা। তারপরে আচ্ছা বিগার গেম নিয়ে পরে আলোচনা করবো, এই জিনিসটা রিয়েলিটি চেক, বাট আগে গেম নিয়ে আলোচনা করি। চল, সেকেন্ড বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কি 80-20% এই নিয়মটার কথা জানো? হ্যাঁ ভাইয়া, কোনো প্রবলেম 100% যদি প্রবলেম হয় তাহলে তার যদি আমি টপ 20% প্রবলেম সলভ করি তাহলে সেটা ইয়েস, প্রবলেম সলভ হয়ে যায়। বা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে লাইক হচ্ছে তোমার পরীক্ষা 80% নাম্বার পাইতে হইলে তোমার 20% কষ্ট করা লাগে, বা হচ্ছে টপ যারা হচ্ছে 80% নিবে তারা টপ 20 থাকে এরকম। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। অ্যাডমিশনে হয়তো এটা 70-30 হয়ে যেতে পারে, বাট তার বেশি হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাডমিশনে বা যে কোনো জায়গায়, লাইফের যে কোনো জায়গায় তোমার হচ্ছে কমন জায়গা থেকে কোশ্চেন বেশি আসে। অ্যান্ড আমাদের এখানে জিনিসটা রেকমেন্ডেড না, অবশ্যই ভালো না, কিন্তু প্রশ্ন রিপিট আসবে, কপি আসবে, ওকে, বাট হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এই কথাটা কেন বললাম, তোমরা অনেক স্ট্রেস নাও, এত স্ট্রেস নেওয়া যাবে না, কারণ জানতে হবে যে আমার ফিল্ড থেকেই আসবে খেলা, আমি গেমটা আগে খেলছি। মেক শিওর এই 20%
20% যে টপিক 20% বা 30% যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওগুলা যাতে মিস না যায়। আর হচ্ছে ওই তেলের কথা তো বললাম, রিসোর্স দিয়ে নিজেকে ওভারফ্লো করো না প্লিজ। লাইক হচ্ছে আমার ধরলে মানুষ মারবে, আমি কিন্তু অ্যাডমিশন টাইমে কি বলে অনেক কম পড়ছি। আমি বলতেছি না, মানে এটা তোমার উপরে আপ টু যে তুমি কতটুকু কি করবা। লাইক হচ্ছে অনেকে ফেসবুক অফ করে দেয়, অফ করে দেয়। আমি আসলে দরকার নাই, তোমার হচ্ছে তুমি যতটুকু টাইম দাও ততটুকু মনোযোগ দিয়ে করো, শেষ। আর দরকার নাই তোমার ফেসবুক করো, কুকিং করো, তুমি খেলাধুলা করো, যা ইচ্ছা তা করো, বাট ওকে। সেকেন্ড আর কি বলা যায়, এটা হলে আর হচ্ছে আর নোটের কথা যেটা, যে পড়াশোনা গোছানো। তো ভাইরা আগে হাতে নোট করছে, হাতে নোট করার থেকে একটা দুইটা জিনিস ইম্পর্টেন্ট, হাতে লেখা। ক্লাস করার সময় বা পরে যখন তুমি পড়তেছো, জিনিসটা বুঝতেছো, তখন লেখাটা ইম্পর্টেন্ট। লাইক আমি যখন নোটের একটা আছে, এক জায়গা হচ্ছে নিজের নোট, সেকেন্ড হচ্ছে আরেকজনের নোট। ওকে, সো হচ্ছে তুমি যেটাই করো, যে কাজটা করা লাগবে লেখা লাগবে। লেখার পরে লাইক হচ্ছে আমি অনেক সময় হচ্ছে, কারণ নোট অ্যাভেলেবল, আমার তো নিজের একদম গুছায় করা অনেক কি করে এটা লাগতেছে না। তুমি হচ্ছে খাতায় রাফলি একটা নোট করো, বা হচ্ছে কি আঁকাবুকি করে বুঝো, তারপরে হচ্ছে কোনো একটা জায়গায় অন্য একজনের নোটটা করো। মেইন কনসেপ্টটা কি, তোমার হচ্ছে রিভাইজ দেওয়া। তুমি কি পরীক্ষা আগের রাতে একদম সব দিয়ে পড়ে যাবা? অবভিয়াসলি না। তুমি হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট 20 to 30% আছে, বা হচ্ছে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো দেখে যাবা। অ্যান্ড হচ্ছে তেল আসলে ডিপেন্ড করে, বাট ওকে, মানুষের ইউজুয়ালি কম থাকে, মানে এটা তুমি ফিল করবা। আর সেকেন্ড হচ্ছে পড়া জমায় রাখা। পড়া জমায় রাখো না, কারণ হচ্ছে তুমি লাস্টে হচ্ছে তুমি স্ট্রেস ফিল করবা। তো তোমার হচ্ছে 2 চ্যাপ্টার জমে গেছে, তুমি হচ্ছে তারপর থেকে কন্টিনিউ করতেছ, তোমার মাথায় সবসময় থাকবে আমার তো 2 চ্যাপ্টার বাকি আছে। অ্যান্ড এটার কারণে তোমার নিজের চ্যাপ্টারগুলো পড়া হবে না ভালো করে, কারণ স্ট্রেসের কারণে। আর মননে আরও বেশি প্রবলেম হইতে পারে, কারণ হচ্ছে আমরা কনসেপ্টের উপর জোর দিতেছি। সো কী কাহিনী হবে যে আমি একটা কনসেপ্ট পড়াইছি, যেটা হচ্ছে পরে ইউজ করতেছি অন্য একটা চ্যাপ্টারে, তখন হইতেছে তুমি এই জিনিস কোত্থেকে আসলো, আকাশ থেকে পড়বো। তো একটা জিনিস কনসিস্টেন্সি। আর হচ্ছে আর রিসোর্সে আরেকটা কথা আছে, লাইক তোমরা অনেকেই বলতেছিলা যে আরিফ ভাইকে যে কি বলে যে আর্কাইভ ক্লাস হ্যান তেন, এত কিছু করার টাইম নেই ভাই, প্লিজ। জাস্ট এটা মনে রাখো যে টাইম ইনফিনিট না, টাইম মাত্র 5 মাস ধরে রাখো, টাইম ইনফিনিট না। ওকে, আর সেকেন্ড কথা হইতেছে চিল অবশ্যই করা লাগবে, এটা কিছু করার নাই। তোমার হচ্ছে তুমি যদি 16 ঘন্টা থাকো, ধরো হচ্ছে তুমি তেল বললাম না, তেল কমার আরেকটা কারণ হইতেছে চিল না করা। কি হবে, তুমি যদি দিনে 16 ঘন্টা করে পড়ো, ওকে, যাদের তেল আছে বা অনেকে আছে এরকম যে তার 16 ঘন্টা পড়তে পারে, বাট তুমি হইতেছে আমার মতো চিল করা পাবলিক, তুমি হইতেছে 16 ঘন্টা পড়লা, তারপরে হচ্ছে তোমার ব্রেনরে তুমি যদি রিফ্রেশ না দাও, কি হবে? কাজ করবে না। ব্রেন কাজ করানো, পরীক্ষা আগের রাতে ঘুমানো, এগুলা হইতেছে ম্যাটার করে। আর ওকে, এই গেলো, এটা তো অ্যাডমিশনের গেলো এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স খুব একটা নাই আসলে ইয়েতে। ওই তো ক্লাস রেগুলার করবো। আমি হচ্ছে ক্লাসে লিখতাম বলতে আই এম নট শিওর, আমি একদম গুছায় নোট করতাম, আমি জাস্ট লিখতাম। কারণ নোট তো এখন ইয়েতেও আছে, নোট তুমি যে কোনো জায়গায় পাবা, হাজার নোট আছে, দাগানো বই আছে। তো নোট করার থেকে দরকার হাতে লেখা, যখনই করতেছো লেখা। অ্যান্ড মেক শিওর ইউ নো দ্যাট তুমি পরীক্ষা আগের রাতে কোথেকে দেখবা। পরীক্ষার আগের রাতে একদম খালি সাদা বইয়ের থেকে দাগানো বই বেটার অবশ্যই, অন্য কিছু। আর সেকেন্ড আরেকটা কাজ করতে পারো, যে আমি এটা কেমিস্ট্রির ক্ষেত্রে করছিলাম এইচএসসির টাইমে, যে পরীক্ষার আগের রাতে তোমার সবগুলা আমার একটা ছোট ডায়েরি ছিল, ডায়েরির হচ্ছে 2-3 পাতা করে হচ্ছে প্রত্যেক ইয়েতে লিখতাম। কি বলে, এটা হচ্ছে তোমার পার্সোনাল প্রেফারেন্স, এটা তো আমি কিছু বলতে পারবো না, বাট মেক শিওর আর হচ্ছে এটা কি, আর হচ্ছে ওকে, এটা সবার, আর হচ্ছে সবার সাজেশন না, ওকে ঠিক আছে, বাট হচ্ছে নিজেরটা নিজে দেখো তুমি কিভাবে শিখবা, সেটা হচ্ছে আমার কাছে ডিপেন্ড করে। লাইক আমার ফিজিক্সের অ্যাডমিশন টাইমে যে অ্যাপ্রোচটা এটা সবসময় আমার থাকে, বাট অ্যাডমিশন টাইমে ছিল যে একটা চ্যাপ্টারে অনেকগুলো সূত্র থাকে, রাইট? আমার লক্ষ্য ছিল যে কতগুলো সূত্র মনে রাখা লাগতেছে, এটা কমায় আনা, যাতে আমি ব্যাক আপ করতে পারি। সেকেন্ড, বাট তোমার যদি হইতেছে এই জিনিস কাজ না করে, তোমার হচ্ছে তুমি যদি বেশি সূত্র মনে রাখতে চাও, তাহলে ইউজ করো
দ্য পয়েন্ট ইজ বিং মোর এফিসিয়েন্ট, নট আরেকজনের কথা মেনে চলা। ওকে, এইটুক হচ্ছে তাহলে চলে গেল, এইটুক হচ্ছে তোমার কি বলে গেমের কথা চলে গেল। এখন হচ্ছে বিগার দ্য গেম। এখন আমি ডিমোটিভেট করব, বিগার দ্য গেম, দ্য বিগার গেম। এটা নিয়ে অনেক ভাইরা অনেক কথা বলছে, বাট বিগার মানে কি, ঠিক আছে, এনিওয়ে আই ডোন্ট কেয়ার। বিগার গেম, ওকে। নাও টেল মি, এখানে ইঞ্জিনিয়ার হইতে চাও কে কে, একটু হাত তুলো তো। হ্যাঁ তুলো, প্যারা নেই, আমি নাম বলবো না কারো। ওকে, 3 জন। এখন তোমাদের কোশ্চেন করি, তোমরা কেন ইঞ্জিনিয়ার হইতে চাও বলো। মাইক ওপেন করে একজন করে বলতে থাকো, আমি নাম বলবো না কারো, প্যারা নাই। এবং এই জিনিসটা ডার্ক হবে, সো হচ্ছে কারো যদি কেউ অফেন্স খেলে আমার কিছু করার নাই। ওকে, কেউ অফেন্স খেলে আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা প্রথম দিকে মানে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে বিশেষ করে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এই টাইপের চ্যাপ্টারগুলো ছিল। এই হ্যাঁ চ্যাপ্টারগুলো যখন আমার পড়া শেষ হয়ে যায় তখন আমি এটার উপরে নেক্সট একটু পড়াশোনা করার জন্য ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, চ্যাটজিপিটি ঘাটাঘাটি শুরু করি। তো ওগুলো ঘাটাঘাটি করতে করতে এমন কোনো জিনিস দেখলাম যে যেগুলো Okay. দেখার পরে জাস্ট আমার মাথায় পড়ে যাচ্ছে, মানে ইকুয়েশনগুলো দেখার পরে। তো ওই সময় থেকে আমার টার্গেট হয়েছে আমি ইকুয়েশনগুলো একসময় আমি বুঝবো। তো সেগুলো একটু ঘাটাঘাটি করতে বুঝলাম যে এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে তারা এগুলো দিয়ে ডিল করে। তো বললাম যে এই জিনিসটা টাফ, সমস্যা নেই, আমি Nice. এই টাফটা আমি ক্র্যাক করবো। এই জন্য আমার এই লাইনে আস্তে আস্তে আসা। আমাদের Okay. আমার চিন্তা ভাবনা। ওকে, সো তোমরা হইতেছে কি বলে, এখন তো অনেকে মোটিভেশনাল ভিডিও দেখবা, এইচএসসি পরে 10-15 একটু চিল করা উচিত আমার মতে। ওকে, বাট ওকে, তোমরা কয়জন হইতেছে আমাদের ইউনিভার্সিটিগুলার যা তোমার ড্রিম সাবজেক্টের খুলে দেখছো, এটা বলো। ড্রিম সাবজেক্টের কারিকুলাম খুলে দেখছো, বলো তো ফেলা যে বাই দ্য ওয়ে, তুমি যে ইলেকট্রিক কেমনে আসছে, এগুলো যে আসছে এগুলো ফিজিক্সে বেশি ডিল হয়, ইলেকট্রিক্যালে অনেক বেশি অ্যাপ্লিকেশন বেসড, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, এটা হচ্ছে সো হচ্ছে অনেকে পাশে আন্টি অনেক আলাপ হয়েছে, তো এই জিনিসটা আমি একটু রেটোরেট করে বলি, আরও স্পেসিফিক করে আমি এইসব ক্ষেত্রে একটু এক্সট্রিমিস্ট ভিউ মানে কি বলে কথা বলি। সেটা হচ্ছে বাংলাদেশের না বাংলাদেশ বলতো, তোমরা ইউ শুড নো দ্যাট তুমি কেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, কোন সাবজেক্ট পড়তে চাও, কেন চাও, এই জিনিসটা আসলে দরকার। যেমন হচ্ছে কি বলে, ফার্স্টের কতগুলো আসে, একটা হচ্ছে হাইপ, সেকেন্ড হচ্ছে এটা অনেক অফেন্সিভ অনেকের ক্ষেত্রে, খাও প্যারা নাই, আমি পরে কারণটা বলতেছি, বাবা মার ইচ্ছা, স্বপ্ন পূরণ, আরো যদি করে বলি, সেকেন্ড হচ্ছে পাশের বাসার আন্টি পাত্তা দিবে। এখন আমার একটা জিনিস বলো, এই তিনটা জিনিসের থেকে বিগার কিছু আছে? অবশ্যই আছে। এই তিনটা জিনিস ফলো করো না, ফলো ইউর ওন ড্রিম, ফলো, এটা বেসিক্যালি নিজেরটা করবা। এখন হচ্ছে এটা নিয়ে অনেকে ট্রিক খাবা, এটা আসলে বলি তাহলে, আমি আসলে জিনিসটা বলতাম না, বাট ওকে, কয়েকদিন আগে দেখছো এমএমসি একজন সুইসাইড করছে। আমি ডার্ক হবে জানি, সরি দ্যাট। ওর কারণ কি ছিল, সে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিল, ওর সামথিং ছিল, সে তার ফ্যামিলি প্রেশারে মেডিকেলে ভর্তি হয়েছে, তারপর সে কুলাইতে পারতেছিল না, অ্যান্ড শি এন্ডেড হার লাইফ। সো এই জিনিস করা যাবে না। তোমার বাবা মা একটা জিনিস চায়, বাট তার থেকে অনেক বেশি চায় হইতেছে কি বলে তুমি হ্যাপি থাকো বা বাইচা থাকো। সো হচ্ছে একটা এটা হচ্ছে একটা পয়েন্ট, ফলো ইউর ওন ড্রিম। তোমার ফ্যামিলি চাচ্ছে, ফ্যামিলির বুঝাও করো, বাট ফলো ইউর ওন ড্রিম, মানে এই জিনিস করো না। মানে তোমরা অ্যাডমিশন টাইমে বা হচ্ছে এই ইন্টারের যে বইরে যত গালি দিচ্ছ আমি বলি তুমি হচ্ছে ইউনিভার্সিটি উঠে তার থেকে অনেক বেশি গালি দিবা, এটা ট্রু ব্যাপার। হচ্ছে এই জন্য হচ্ছে তোমার হচ্ছে 4 বছর টিকা থাকার একটা মোটিভেশন লাগবে, অ্যান্ড ইট ক্যান বি এনিথিং, লাইক হচ্ছে বা বইটা টপ করা, এই মোটিভেশনগুলো নিও না। কেন? ওকে, টপ করা ইজ এ গুড থিং, বাট আই এম নট সেইং মোটিভেশনগুলো নিও না। কেন? সি দ্য বিগার পিকচার। যেমন অনেকে আছে লাইক হচ্ছে নিজের ড্রিম ইউনিভার্সিটি ড্রিম সাবজেক্টে পায় নাই, তো ভাঙা পড়ছে। সো
জিনিসগুলো আসলে এমন না তো ভাই। একটা জিনিস দেখো, লাইক হচ্ছে আমি যদি এখন হচ্ছে প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড। লাইক হচ্ছে আমার এক ফ্রেন্ডের খুব ইচ্ছা ছিল মেকানিক্যাল পড়া, হ্যাঁ, সে এসে উঠে সিভিলে, তার হয় নাই, তারপর বুয়েটে ভর্তি হয়ে গেছে পায় চান্স পেয়ে, বাট সে সে অনেক বেশি মন খারাপ। তো তাকে আমি একটা জিনিস বললাম যে মেকানিক্যালে যে রোবোটিক্স পড়ানো হয় বা হচ্ছে পড়ানো হয়, এই রোবোটিক্স কিন্তু তোমার কনস্ট্রাকশনে কাজে লাগানো যায়। কনস্ট্রাকশন তুমি যদি স্পেশালি চায়নায় কাজে লাগায়, তো হচ্ছে এই একটা জিনিস মাথায় রাখবা যে বর্তমান যুগে 21st সেঞ্চুরিতে, এবং এখন যদি তোমরা রিসার্চ পেপারগুলো দেখবা কেউ কোনো জায়গায় সিঙ্গেল কোনো অথার নাই, সব জায়গায় হচ্ছে 5-6 জন করে অথার, কারণ কি বিভিন্ন জায়গা থেকে আসছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে। সো এই জিনিসগুলা সবসময় মাথায় রাখতে হবে। এক সেকেন্ড কথা হচ্ছে কি, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, এই জিনিসটা মাথায় রাখতে হবে। লাইক হচ্ছে আজ থেকে 5 বছর আগে সবাই কোডিং শিখতে বলতো, এখন হচ্ছে কোডিং এর বেসিক শিখতে বলে। কেন জানো? এখন হচ্ছে আমাদের এআই গুলা খুব ভালো কোড করতে পারে। সো ইউ শুড নো যে কি কেমনে কোড করা লাগবে, তার থেকে হচ্ছে কি স্ট্রাকচারগুলো জানা দরকারি। একটা এটা হচ্ছে এগুলো আমি বিগার পিকচার কেন বলতেছি, কারণ এর থেকে আমি যা দেখছি সবাই হচ্ছে খুব হাইপ তুলে জিনিসপত্রগুলো নিয়ে। আই এম সেইং দ্য বিগার পিকচার সো দ্যাট তুমি ইউনিভার্সিটিতে যায় তারপরে যাতে মানসিকভাবে প্রস্তুত থাকো যে কি আসতেছে সেটার জন্য। ওকে, সো হচ্ছে এই একটা জিনিস, অ্যান্ড কনসিস্টেন্সি। আর কি, আর হচ্ছে অবশ্যই মানে বিগ পিকচারে চিন্তা করবা, যাই চিন্তা করবে বিগ পিকচারে চিন্তা করে করো। তারপরে এই জিনিসগুলো আরেকটা ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে কি বলে যে যারা একদম টপগুলো পাই গেছো, লাইক বুয়েটে পাই গেছো বা হচ্ছে ডিউসিসি পাই গেছো, তাদের হয়তো সমস্যা হয় না, সমস্যা হয় তারপরে, কারণ ইটস ওকে, মানে কি বলে যে তারপরে সাবজেক্ট চয়েস কি দেবো ভাইয়া, বা হচ্ছে এটা নিয়ে তোমরা অনেক কনফিউজ থাকো। তো এই জিনিসগুলো জানার দরকার। অ্যান্ড এই যে আর সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে মনে রাখবা লাইফে, সেটা হচ্ছে আই এম গোইং টু সে রাইট এ ভালগার ওয়ার্ড বাই দ্য ওয়ে, ইটস ওকে to fuck up when you tried. এই জিনিসটা সবসময় মনে রাখবা, ওকে। আর সরি, আর কি বলা যায়, এই তো বিগার পিকচার গুলো দেখবা। ওকে, সো আমি বাচ্চাদেরকে একটু সাম আপ করে দেই, যেটা কিবরিয়া বললো এতক্ষণ, আমার কথা শুনতে পাচ্ছ মনে হয় আর কি। সেটা হচ্ছে যে কিবরিয়ার ব্যাপারে আমি একটু বলি আর কি। ও কিন্তু বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড থেকে, মানে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড টিম থেকে 2বার ইন্টারন্যাশনালে যাওয়া, রাইট? হ্যাঁ। আচ্ছা, সো ওর টাইপটা বুঝতে পারতেছো। ধরো যে আমি হচ্ছে গিয়ে তোমাদের সামনে একটা কাইন্ড অফ হাইপ ক্রিয়েট করার লোক আর কি, ঠিক আছে? এর থেকে ইউজুয়াল পার্সন যারা তোমাদের কাছে স্বপ্ন বিক্রি করতে পছন্দ করি, বাট ওর ব্যাপারটা কিন্তু পুরোই আলাদা। হি ইজ এ র পার্সন, তোমার রিয়েল লাইফের রিয়েলিটি বলতেছে। যেমন ধরো ওর কথা সব কিছু যদি সাম আপ করি আমি, আমার কাছে মনে হয় সবচেয়ে জরুরি কথা যেটা ছিল, তোমরা যখন পড়তে পড়তে হতাশ লাগবে, যখন মনে হবে যে আমার প্রিপারেশনটা মেবি নট আপ টু দ্য মার্ক, আমি যে ধরো বুয়েটে সিএসসি পাইতে চাচ্ছি, আমি হয়তো বা পাবো না, তখনও যে আইডিয়াটা দিল সেটা বুঝছো? ওর এক বন্ধু ছিল যে মেকানিক্যাল পড়তে চাইছিল, পায় নাই, বাট সিভিলে ভর্তি হয়েছে। এখন তার কি চিন্তা করা উচিত, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও আমি মেকানিক্যাল জিনিসপত্র অ্যাড করতে পারবো, বিকজ ওয়ার্ল্ড ইজ কামিং ক্লোজ। একটা ফ্যাকাল্টি আর একটা ফ্যাকাল্টির সাথে কত ক্লোজলি কাজ করতেছে। অর্থাৎ তোমার জীবনটা জরুরি, পড়তে যেয়ে একেবারে নিজেকে ধ্বংস করে চুরমার করে ফেলে দিও না, বেঁচে থাকো, আশা বুকের মধ্যে রাখো, তুমি যা চাও সে স্বপ্নের কাছাকাছি থাকো। এই স্বপ্নের কাছাকাছি থাকার ব্যাপারে আমি আমার নিজের কথা বলতে পারি। আমার নিজের ইচ্ছা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার, আমি তো ভাই মেরিট পজিশনে অল্প কয়েকজনের জন্য পারি নাই। তখন আমি কি করছি, আমি আমাদের যে সার্কুলার ছিল সেখানে দেখছি, বা বুয়েটের ওয়েবসাইটে যে ঘাটাঘাটি করে দেখছি যে মেকানিক্যাল ফ্যাকাল্টিতে কী কী আছে। 3টা ডিপার্টমেন্ট ছিল, আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার, আর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি ওই 2টার একটাও পাইতাম না। তাহলে আমি কী করছি, আমি ওই মেকানিক্যাল ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্টে ঢুকে গেছি। সো ব্যাপারটা হচ্ছে এটা,
ও এটাই বলতে ভাই চাইছে। আমি যা বলছি এগুলো হচ্ছে আমার নিজস্ব মতামত, এটার জন্য অন্য কাউকে কিছু করবে না না, ইটস ওকে, সমস্যা নেই। ওর সাথে তোমরা গল্প করে মজা পাবা এই কারণেই যে মানে ভাই সি দ্য বিগার পিকচার। তোমার একটা সাপ্তাহিক একটা উইকলি এক্সাম খারাপ হইতেই পারে, আমি নাম বলতেছি না, অনেক বিখ্যাত আমাদের এখন যারা আছে তারা কোয়েশ্চেন করেই তোমারে হতাশ করার জন্য। সো ওইগুলো দেখে হতাশ হবা না আর কি, ঠিক আছে? সো ওই জিনিসটাই বুঝাইতে চাইছে আমার কাছে মনে হয় আর কি। সো ঠিক আছে সাব্বির, তুমি তাহলে আমাদের ফিনিশিংটা দিয়ে দাও। আমরা অনেক আলোচনা করলাম, চলে আসো তাহলে, আসো। কারণ আমরা যা আলোচনা করছি এরপর একটু মাথা ঠান্ডা করা দরকার, ডাক্তার সাহেবের একটু পরামর্শ দরকার আর কি। নাও এটা আগে লাগাও। আমি এটা দিয়ে দেই, স্টুডেন্টরা কথা বললে শুনতে পারবো তাহলে। আচ্ছা, আমি ভাই এত জটিল কথাবার্তা বলবো না। আমি স্বাভাবিক কিছু কথাবার্তা যেটা বলবো তোমাদের, জাস্ট কয়েকটা কথাবার্তা। আমি আসলে আলটিমেটলি তোমাদেরকে বারবার যে কথা বলতেছি আসলে যে ইন্টারমিডিয়েটে যেটা করছো সেখান থেকে ফিরে আসার চেষ্টা এখন করতে হবে। যেমন দেখো কিছু কথাবার্তা, ভাই একটা কথা বলছিলেন তোমাদেরকে যে টিচাররা তোমাদের যে কথাটা বলে সেটার একটাও নিচে ফেলবা না। এই ব্যাপারটা আসলে তোমাদের মধ্যে একটু বেশি গ্রো করছে কেন জানি বর্তমান সময়ে। আমরা ভাই যখন পড়ছি আমাদেরকে টিচার যেটা বলতেন আমরা সেটাই করছি একদম, এবং এটা কিন্তু খুব কাজের লাগছে। বিশেষ করে অ্যাডমিশনের সময় যেটা বলছেন আমাদেরকে আমরা সেইভাবেই চলার চেষ্টা করছি, সেটা করার চেষ্টা করছি, সেইভাবে পড়ার চেষ্টা করছি। তো তোমাদের মধ্যে এই ব্যাপারটা চলে আসছে যে মনে করো যে তোমরা সেই অনুযায়ী কাজ করতে চাও না, বা তোমরা অনেক সময় যেহেতু অনেক মানুষ হয়ে গেছে একটা মনে হয় যে এটা কি বলতেছে আজে বাজে কথাবার্তা, এটা আমি রাখবো না, অন্য কারো কথা শুনবো আমি, এসব কথাবার্তা তোমরা কিন্তু অনেক সময় মনে করো। বাট তুমি যেখানেই নিয়মিত পড়তেছো আর কি, বা যেটা একটা এই যে অবশ্যই বললো সবাই যে কোনো একটা তুমি হচ্ছে প্রধান ধরে সেটা মেনটেন করবা। এটা কিন্তু আসলে প্রধান কাজ, তুমি যে একটাকে মেইন করে নিবা এবং সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবা, এবং সেখানে যা বলছো সেইভাবেই তুমি সাজাও। কারণ চারিদিক দিয়ে তুমি সাজাইতে পারবা না, চারিদিকে গেলে তোমার কিন্তু তখন মাথা খারাপ হয়ে যাবে, যেটা হওয়ার কোনো দরকার নেই। আবার দেখো আরেকটা ব্যাপার যেটা আছে সেটা আমি বলবো যেটা, যে তুমি ভাই এখন থেকে একটু পরিশ্রম করা শিখতে হবে। কেন আমি দেখো একটা কথা সবসময় বলি যে মনে করো তোমার সাথে পড়তেছে যারা অ্যাডমিশন দিবে সামনে, তাদের মধ্যে কোনো একটা ছেলে বা মেয়ে যে মনে করো যে প্রতিদিন 10 ঘন্টা পড়ে, মনে করো সে 10 ঘন্টা পড়তেছে। এখন হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্যাপার আছে যে কারো ব্রেন একটু তাড়াতাড়ি কাজ করে, কারো একটু বেশি সময় দেওয়া লাগে, বাট আমি ওটা মনে করো বাদ দিলাম। আলটিমেট কথা মনে করো যে একজন 10 ঘন্টা পড়তেছে, তুমি কি করতেছো, তুমি পড়ো হচ্ছে 5 ঘন্টা, তুমি হচ্ছে একটু বেশি মাতাব্বর, তোমার মনে করো যে মনে হয় যে আমি পড়বো না, এত বেশি পড়ে কি হবে জীবনে, জীবন তো আছে, জীবন একটাই। হ্যাঁ, এরকম যে মোটিভেশন দেখবে এটাও পাই মাঝে মাঝে, জীবন তো একটাই। হ্যাঁ, মরে গেলে কি হবে, বেঁচে থাকতে হবে, জীবনের উপর এত চাপ দেওয়া যাবে না, এটসেট্রা এটসেট্রা, মেলা কিছু শুনবা। এখন দেখো ভাই, যে ছেলে বা মেয়েটা 10 ঘন্টা পড়তেছে আর তুমি পড়তেছো 5 ঘন্টা, সে তোমার থেকে দ্বিগুণ কষ্ট করতেছে সে। এবং সত্যি কথা যেটা, আলটিমেটলি কিন্তু ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা এটারই বেশি। কেন দেখো, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা সবসময় সমতা করতে পছন্দ করেন। যেই ছেলে বা মেয়েটা এত বেশি কষ্ট করলো আর তুমি যে একটু কম কষ্ট করলা, তুমি কেন তার সমান ফলাফল পাবা? এটা তো আসলে উচিত জিনিস হবে না। ও যে বেশি কষ্ট করলো অবশ্যই সে তোমার থেকে ভালো কিছু করবে। হ্যাঁ, এটা হতে পারে যে হয়তোবা কি হইলো, সে ঢাবির চিন্তা ভাবনা করছিল, বাট হয়তোবা কোনো একটা কারণে তার ঢাবি হইল না। বাট এটা কখনোই হবে না যে সে কোথাও চান্স পায় নাই। সে যে কষ্টটা করছে আলটিমেটলি সে কোথাও না কোথাও চান্স পাবেই। এই কষ্ট করলে ভাই সেটা কখনো বৃথা হয় না। আমি আমার জীবন থেকে বলতে পারি যে তুমি যদি কষ্ট করো, একটু চেষ্টা করো, ভাই এতদূর পর্যন্ত আসছো, যে যাই বলুক না কেন আলটিমেটলি তোমার ইচ্ছা কোথাও না একটা চান্স পাইতে হবে, যেহেতু পড়াশোনা করতে চাচ্ছ সামনে। সো আলটিমেটলি তোমাকে কষ্ট করা লাগবে। আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি এতটুকু কষ্ট করতে না পারি, যে আমার থেকে বেশি করবে সে অবশ্যই আমার থেকে ভালো করবে। তো এটা একটু মাথায় রাখবা। আর আমি আরো একটা কথা বলি, দেখো মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, শেষ পর্যন্ত কি করে মানুষ দেখবা যে না হইলে আলটিমেটলি বলে যে আমার আসলে ভাগ্যে ছিল না। এই যে ভাগ্যে ছিল না এই কথাটা যে বলবা,
এটা বলার জন্য কিন্তু কষ্ট করা লাগে। তুমি তো অ্যাটলিস্ট শেষ পর্যন্ত বলতে পারতে হবে যে আমার ভাগ্যে আসলে এটা ছিল না, যার কারণে আমার এখানে চান্স হয় নাই। এটা বলার জন্য কিন্তু কষ্ট করা লাগে। মনে করো তুমি পড়োই নাই, তুমি পড়াশোনাই করো নাই, অ্যাডমিশন সময় ঘুরে বেড়াইছো, প্রেম প্রীতি করে বেড়াইছো চারিদিকে, ঠিক আছে, এদিক এদিক কাহিনী করে বেড়াইছো, কিন্তু আলটিমেটলি তুমি চান্স পাইলা না। পাওয়ার পরে বলতেছো যে কি বলে আমার ভাগ্যে নাই। দেখবো ওইটা বলতেও তোমার মুখে বাঁধবে যে ভাই আমি তো আসলে কিছু করি নাই, আমি যদি না করি তাহলে ভাগ্যের কথা তো আসবে পরে ভাই। তাহলে দেখো ভাই আর একটা কথা বলি, যে তুমি যদি ভাগ্যকেও দোষ দিতে যাও, যে শেষ পর্যন্ত তুমি বললা যে আসলে ঢাবি আমার ভাগ্যে ছিল না, এটা বলার জন্য কিন্তু কষ্ট করা লাগে। তাই এটাও যদি কখনো বলতে চাও, তাই কষ্ট করো ভাই, চেষ্টা করো, তুমি চেষ্টা করতে থাকো, নিজের যতটুকু সম্ভব তুমি ততটুকু পড়াশোনা করো, ততটুকু কষ্ট করো, যেন শেষ পর্যন্ত বলতে পারো যে আল্লাহ আমার ভাগ্যে এটা রাখছিল না। কষ্ট না করলে সেটাও বলতে পারবে না, সেটা বলারও রাস্তা থাকবে না, ঠিক আছে। তাই সেই অনুযায়ী ভাই আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি যে তুমি এই সময়টা অবশ্যই অবশ্যই নষ্ট করবা না। তুমি সামনে যে সময়টুকু পাবা, এটা যদি সিনসিয়ারলি কাজে লাগাইতে পারো, এটা কিন্তু তোমার কাজে লাগবে। তুমি যে সময়টাই পাও, সেটা 4 মাস 5 মাস যেটাই আসুক না কেন, এটাও কিন্তু অনেক কাজে লাগাইতে পারবা যদি তুমি জাস্ট সময়টা নষ্ট না করো, ঠিক আছে। আমার কথা আলটিমেটলি এটাই যে তুমি যেটা করবা, এখন থেকে সব কিছু বাদ দিয়ে বসে যাও, বই নিয়ে বসে যাও। প্রতিদিন হয়তো অনলাইনে এখন অনেক কিছু করা লাগে ক্লাস, সেটা তুমি একটা নির্দিষ্ট সময় রাখো। মনে করো দিনের মধ্যে কি করলা, 4 ঘন্টা তুমি অনলাইনের জন্য রাখলা, যেখানে আমি ক্লাস করব বা এক্সাম দেওয়ার থাকলে সেটা দিলা, তুমি 4 ঘন্টা তুমি ওইটা করলা। করার পরে তুমি অন্য সময়টা ভাগ করে নাও। এখন দেখো ভাই এই যে এই ব্যাপারটা যে কার কতখানি পড়া লাগবে, এটা কিন্তু নিজের উপরে নির্ভর করে যে তুমি কতটুকু সময় নিজে দিলে তুমি সেটা কাভার করতে পারতেছো। প্রথমের দিকে তুমি যেটা করবা, যে তুমি যেইখানে পড়াশোনাটা মেইনলি কন্টিনিউ করতেছো, ওইখানে যতটুকু পড়াচ্ছে তুমি ততটুকু আগে শেষ করো, ওইটা শেষ করে ওই অনুযায়ী পরীক্ষাটা দাও। তুমি এটাই যদি করতে পারো, দেখবে আস্তে আস্তে কি হবে, তোমার স্পিড কিন্তু বাড়তে থাকবে। প্রথমবার দেখো, প্রথমবার তুমি মনে করো অ্যাডমিশনের জন্য, আমার বায়োলজির কথাই বলি, তুমি যেমন প্রাণীর বৈচিত্র্য পড়লা, প্রথমবার যখন পড়বা তখন একটু স্পিড স্লো হবে, দ্বিতীয়বার যখন পড়বা তার থেকে একটু ফাস্ট হবে, তারপরে যখন পড়বা দেখবা যে তুমি এমন সময় আসবে যে শেষ পর্যন্ত তুমি একটা চ্যাপ্টার দেখা যাচ্ছে যে তুমি 1 ঘন্টাও লাগে না, আধা ঘন্টার মধ্যে তুমি দেখে ফেলতে পারতেছো, তোমার স্পিড বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন ওই যে বলতেছি কি, যে তুমি প্রথমে যদি একটা কোচিংয়ের সাথে বা এই যে একটা আমাদের অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মের সাথে বা আমাদের সাথে যদি কন্টিনিউটা করো, প্রথমে একটু স্লো হবে, পরবর্তীতে দেখবা তুমি ফাস্ট হয়ে যেতে পারতেছো। এবং তুমি যদি লেগে থাকতে পারো, দেখবা এটা আলটিমেটলি কতটা ভালো কাজে লাগবে তুমি আসলে পরে বিশ্বাসই করতে পারবে না। যে তোমার রেজাল্ট ভালো হচ্ছিল, মন মতো হচ্ছিল না প্রথমের দিকে, দেখবা আস্তে আস্তে তোমার উন্নতি হয়ে যাচ্ছে, তুমি নিজের চোখে এটা খেয়াল করতে পারবা, ঠিক আছে। যেমন আমি আমার কথা বলি, যদি আমার কথা বললে বেশিরভাগ শুধু মেডিকেলের কথা চলে আসে আলটিমেটলি, বাট আমার যেটা হয়েছিল দেখো ভাই, ওই যে বলছিলাম তোমাদের একটু আগে যে আমি ইন্টারমিডিয়েট আসলে ফাঁকি মারছিলাম, কিছু ফাঁকি মারার পরে আমাকে কিন্তু সেই ফাঁকিটা পূরণ করতে অনেক কষ্ট করা লাগছিল এই অ্যাডমিশনের সময়, এবং সেটা আমি করছি, যথেষ্ট কষ্ট করছি সেই সময়। এবং আমি দেখো প্রথমে আমি যখন শুরু করছিলাম, আমার চিন্তা ছিল যে কোনো একটা মেডিকেল আমার চান্স পাইলেই হবে, কিন্তু যখন আমি নিয়ম করে এটা মানতে থাকলাম, চলতে থাকলাম একটা কোচিংয়ের সাথে, চলতে চলতে যেটা হইলো, একসময় দেখলাম যে আমার উন্নতি হচ্ছে, আমি ভালো করতেছি, আমি পরীক্ষা যখন দিই সবার মধ্যে আমার প্লেসটা ভালো জায়গাতে আসতেছে, তখন আলটিমেটলি আমার মধ্যেই কনফিডেন্স গ্রো করলো যে আমি শুধু মেডিকেলে না, আমি হয়তো ডিএমসিতেই চান্স পাবো, এবং আল্লাহর মধ্যে পরবর্তীতে সেটা আমাকে আল্লাহ দিছেন। তো দেখো এই ব্যাপারটা, আমি যে তুমি যদি লেগে থাকো আলটিমেটলি ভালো কিছু অবশ্যই পাবা ইনশাল্লাহ। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় এই কথাটাই লাস্টে বলতে চাই আমরা, লেগে থাকা। অনেকেই আছে প্রায় আমার এক্সপিরিয়েন্স যেটা বলে 60 to 65% আলটিমেটলি হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়। মানে ভাই লেগে থাকো না, তুমি খোড়ায় খোড়ায় চলতেছো, বাট লেগে থাকো। যেমন আমার কথা যদি বলো, ও তো লাস্টের দিকে যায় তাও টের পাচ্ছিল, ও তো মানে মেডিকেলে চান্স পাবে ইনশাল্লাহ, ডিএমসিতেই পাবে। আমার ভাই বুয়েট ভর্তি পরীক্ষার একদিন আগে আমি 600 মার্কের পরীক্ষা দিয়ে সানরাইজে কত পাইছিলাম জানো? কি গেস করো তো? 250। নাইমের কি মনে হয়? 16 পাইছিলাম। তার কারণটা হচ্ছে কি, যে আমি বলছিলাম না আমার ফিজিক্স আর ইংলিশ খুব ভালো ছিল সেই সময়। আমি করছি কি, ফিজিক্স কোশ্চেনগুলো সবার আগে দেখছি,
যে কোশ্চেনটা সবচেয়ে কঠিন লাগছে আমি ওটারে সলভ করা শুরু করছি, মানে একটু পাকনামি করার জন্য, দেখি আমি এটা পারি কিনা। তো ওই কোশ্চেনটা পারছিলাম, আর একটা কোশ্চেনের পার্শিয়ালি পারছিলাম। সো 10 আর 6 16, এই হচ্ছে আমার পাওয়া। লিটারালি আমি আর কিছুই পাই নাই। সো ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত এইরকম বোকামি করে গেছি, কিন্তু কি আমি আবার ওই যে ও যেটা বলতেছিল, লুক অ্যাট দ্য বিগার গেম। আল্লাহর রহমতে ছোটোবেলা থেকেই মানসিকভাবে খুবই স্ট্রং, খুবই পজিটিভ, যে জীবনে আমি যদি মাটিও কাটি আমি খুবই পজিটিভ একটা ইফেক্ট ফেলে দুনিয়ায় তারপরে মরবো ইনশাল্লাহ আর কি। মানে এটা আল্লাহর কাছে আমার দাবি, আমার চাওয়া, এবং আমি সারা জীবন কাজ করছি এভাবে, কারো কোনো ক্ষতি করি নাই। সো আমি ওই কথাই বলতেছি, বি আ ভেরি গুড হিউম্যান বিং ফ্রম দ্য হার্ট। তুমি অন্য মানুষকে সহযোগিতার চেষ্টা করো। অ্যাডমিশন জার্নি জীবনের একটা স্টেপ মাত্র, কিবরিয়া যেটা বারবার বলছে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, বা এত হাইপে তুলে ফেলার কিছু নাই। কোনো একটা সার্টেন কোচিংয়ে, সেটা আমাদের পছন্দ না হোক, যে কোচিংয়েটা তোমার পছন্দ, কোনো একটা সার্টেন রুটিন ফলো করো, যেটা তোমাদেরকে সাব্বির ভাই বললো। হ্যাঁ, নাইম তো আরও ভালো করে বলছে। আর আমার ক্ষেত্রে, মানে আমার কাছ থেকে একটা বিশেষ পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে ভাই যা করো লেখো, নোট করে ফেলো। নোট করো বলতে আলাদা সময় দেওয়ার দরকার নেই, বাট ক্লাসে যা দেখানো হচ্ছে এটা যেন লেখো। নিজের হাতে না লিখলে কোনো কাজ হবে না। তোমরা অনেকেই এসে আমাদের কাছে চাও আপনারা পাওয়ার বুক দেন, অন্য কোচিংয়ে যেয়ে বলবা যে আপনারা বই দেন। যে বইগুলো দিচ্ছি বা যে নোটগুলো দিচ্ছি, সাব্বির ভাইয়া তোমাকে বায়োলজি খুব সুন্দর একটা কনসাইজ গুছানো নোট দিল, ওই নোটটা বানাইতে যায় না, সাব্বির ভাইয়ের খুব ভালো বায়োলজি শেখা হইলো, তোমার কি লাভটা হইলো? ঠিক না, একদম। তোমার কাজে লাগছে যে গুছানো আছে জিনিসটা, কিন্তু আলটিমেটলি ক্লাস থেকে নিয়ে যদি তুমি নিজের হাতে গুছাইতে পারো, দ্যাট উড হ্যাভ বিন মোর ইফেক্টিভ। ঠিক আছে, সো এইটাই আমরা বলতে চাই। ওকে, সো আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি তাহলে আমার মনে হয় শেষ করে দিই নাকি? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে তোমরা যারা রুটিনটা জানতে চাইছো তারা রুটিনটা একটু লাস্ট টাইম দেখে নাও, একটু দেখো তো আমার সব লেখা ঠিক আছে কিনা। শুক্র আর শনিবার হচ্ছে কেমিস্ট্রি হওয়ার কথা, তারপরে রবিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক পরীক্ষার দিন ছিল, আর সোমবারে হচ্ছে জীববিজ্ঞান, ঠিক না, বায়োলজি। আচ্ছা, আর মঙ্গল আর বৃহস্পতিবারে 2 দিন হচ্ছে ফিজিক্স হবে, আর বুধবার দিনটা হচ্ছে তোমার সেলফ স্টাডির জন্য রেখে দিয়েছে। আমাদের সাথে যদি ম্যাথ থাকতো তাহলে ম্যাথ হয়তো বা তোমার এই 2 দিন নেওয়া হইতো, যেহেতু হচ্ছে না আমাদের। সো উইকলি এক্সামের দিন আমাদের ব্রেক যাচ্ছে, বন্ধ যাচ্ছে। আর হচ্ছে সেলফ স্টাডি তুমি একদিন পুরো নিজের জন্য রাখো আর কি, যারা পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের সাথে কোচিং করতেছো তাদের জন্য বলে দিলাম আর কি। আচ্ছা, আর আমাদের সমস্ত ক্লাস কিন্তু জুমের মাধ্যমে হয়। আজকে বাচ্চারা একটু কথা কম বলতেছে ইচ্ছা করেই, কারণ হচ্ছে যেহেতু ফেসবুকে লাইভ চলতেছে, ওদের যেন ডিস্টার্ব না হয় এই জন্য। আওয়ার কিউট গাইজ, ভেরি গুড। আচ্ছা, আর তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলেই ক্লাস করতে পারবা যারা আমাদের কোর্সে এনরোল করবো আর কি। আচ্ছা, আর আজকে তো এটা হয়ে গেল প্রথমটা, আমাদের যে শিডিউল ছিল প্রোগ্রামের সূচি সেই অনুযায়ী আজকে 19 তারিখ বিকাল 4টা 30 মিনিটে আমরা শুরু করেছিলাম ওরিয়েন্টেশন। সো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাস হবে হচ্ছে 22 তারিখে এবং 23 তারিখে কেমিস্ট্রি ফাউন্ডেশন, ফিজিক্স ফাউন্ডেশন ক্লাস 2টা হবে 25 এবং 26 তারিখে, আর বায়োলজি ক্লাস হবে হচ্ছে 27 তারিখে। সো আর মেইন কোর্স আমরা মেইন পড়াশোনা শুরু করে দিচ্ছি 29 তারিখে। এবং যদি কেউ ভাবো যে ভাই 29 তারিখ থেকেই তাহলে আসবো না, তার আগে আপনারা একা একা কথা বলতে থাকেন, সমস্যা নেই, আমরা পরে ভর্তি হবো, তোমার একটু ক্ষতি হবে। তার কারণটা হচ্ছে, ট্রাস্ট মি, কেমিস্ট্রির দায়িত্ব তো যেহেতু আমি নিছি, আমি আমারটা বলে দিচ্ছি। ফিজিক্সেও আমার মনে হয় ওরা একই কথাই বলবে, বায়োলজিতেও তাই। ফাউন্ডেশন ক্লাসে যে জিনিসগুলো দেখাবো তার প্রত্যেকটার কানেকশন এইসব ক্লাসে দেখতে পারবা। সো আমি সবাইকে পরামর্শ দিব, যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের চলতেছে, আর আমরা জানি প্র্যাকটিক্যাল পরীক্ষা বলে যাদেরকে আমরা বলি সেটা আসলে কত ফানি একটা জিনিস। স্কুলের মামাদেরকে, যে কি জানি দপ্তরি মামাদেরকে 200-500 টাকা দিলে তোমাদেরকে নাম্বার দিয়ে দেয়, ওইসব কালচার আমরা জানি। সো ওইটা নিয়ে যেহেতু প্যারা খাচ্ছ না, সময়টা কাজে লাগাইও আর কি। আমাদের কাছে ভর্তি না হলেও এই ক্লাসগুলো আমরা ফ্রি দিয়ে দিব, সো ক্লাসগুলো দেখো আর কি, আশা করি কাজে লাগবে। ওকে, সো যারা ভর্তি ফি জানতে চাইছো তারা ভর্তি ফি এখানে দেখে নিতে পারো। ফিজিক্সে এটা হচ্ছে ভার্সিটির জন্য, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। কোর্স ফি খুবই কম রাখা হয়েছে যেন সবাই এনরোল করতে পারে। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেটা ইনবক্সে জানালে তো তার জন্য হেল্প দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে। আর বায়োলজির জন্য আরও কম কোর্স ফি রাখা হয়েছে, কারণ তোমাদেরকে সাব্বির ভাই ক্লাস দিচ্ছে অনেক কম। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, কম ক্লাসের মধ্যেই ও যে পুরো জিনিসটা গুছায় দেখাইতে পারতেছে, দ্যাট ইজ ইভেন মোর অ্যামেজিং। সো এই জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে বায়োলজির এই গেমটা দেখো। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দেই, তোমরা যদি ক্লাস নাম্বার কম্পেয়ার করো, যেমন আমাদের ফিজিক্সে কয়টা ক্লাস দিচ্ছ তোমরা? রাফলি 30-33টা, 32 ক্লাসেস। আচ্ছা, বায়োলজিতে তোমরা 18টা ক্লাস পাচ্ছ, কেমিস্ট্রিতে আমার কাছ থেকে পাচ্ছ হচ্ছে 13×26টা ক্লাস। যদি আমি বলি হয়তো বা 30-এ যাইতে পারে, ধরে নাও আর কি। সো এখন তোমরা অনেকেই কম্পেয়ার করতে পারো যে ভাই অমুক বড় প্রতিষ্ঠানে 90টা ক্লাস দিছে, 99টা ক্লাস দিছে, সেঞ্চুরি পার করে ফেলছে, হ্যাঁ সাব্বির ভাই ডিএমসির মেরিট পজিশন ছুঁয়ে ফেলাইছে 100তম। সো আপনারা কেন তো কম ক্লাস দিচ্ছেন? দ্যাট ইজ দ্য ম্যাজিক ব্রো, দ্যাট ইজ দ্য ম্যাজিক, এফিসিয়েন্সি। তুমি আমার সাথে বসে বসে বগর বগর করে সময় নষ্ট করবা, নাকি তুমি নিজেকে সময় দিবা?
গতদিনও তো বলছি আমরা, তোমার নিজের সেলফ যে রিয়েলাইজেশন, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। বইয়ের সাথে তোমার সময় দেওয়া। আমরা তোমাকে অযথা ক্লাস দিয়ে দিয়ে আটকে রাখতেছি, এটা পিওর ফেক জিনিস, ফেক একটা মার্কেটিং আর কি, যে তোমার এতগুলা ক্লাস দিচ্ছে, 80টা 90টা ক্লাস দিচ্ছে, ট্রাস্ট মি এ কোনো কাজে লাগে না। 80-90টা ক্লাস কার লাগবে জানো? মানে যে মনে হয় ক্লাস 9 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কিছুর কোনো জ্ঞান কিছু জানে না, V=U+ATও জানে না, তার জন্য 90টা ক্লাস লাগবে। তোমার যদি মিনিমাম ধারণা থেকে থাকে, ইনশাল্লাহ ওয়াদা করছি আমরা যে কটা ক্লাস দিয়েছি ক্লাস নিয়ে দেখাবো, যদি কারো ভালো না লাগে তারপরে বললো আর কি। ওকে, সো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে আমাদের বিকাশ করতে হবে বা হোয়াটসঅ্যাপে নক করে জানতে পারো ডিটেল। আর কেমিস্ট্রি ডিটেলস তো এখানে আছে, তোমরা অলরেডি জানো। আর কথা বাড়াচ্ছি না, সো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের 22 তারিখে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 22 তারিখে কি হবে? এই দিন হবে হচ্ছে কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস। সো সবাই চলে এসো। যা মোটিভেশন দেওয়ার বলে ফেললাম। কিবরিয়া ভাইয়া তোমাদেরকে একবারে স্ট্রেট ফরওয়ার্ড মানে কথা বলছে, আমার মনে হয় ওইটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আমাদের সবার হাবিজুবি মনে না রেখে ও যে কথাটা বলছে এটা মনে রাখো, কারণ এই সময়ে আসলেই সবার মধ্যে যে সমস্যাটা আমি দেখি, হতাশ হয়ে যায়। সো হতাশা যেন তোমার উপরে ভর না করে। কার উপরে ভর করে না? যে জীবনে আসলে বিগার পিকচারটা চিন্তা করে। এক ধাপে আছাড় খাইলেও, এক ধাপে পিছলাই গেলেও ও মনে করে জীবন ভাই বহু বড়। এই ধাপে আছাড় খাইছি, এই উইকলিতে খারাপ হয়েছে, তাতে কিচ্ছু আসা যায় না। লেট মি ট্রাই টিল দ্য লাস্ট। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার 22 তারিখে। টাটা।